আমি সব এই যে লাইভ চলে এসেছে, আপনি একবার ওকে বলে দিন। বলো ওকে, বলো বলো। হ্যাঁ, আপনি একবার দেখে নিন আপনাকে ঠিকঠাক প্রপার দেখা যাচ্ছে কিনা। এই যে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, এরকম করে দাও, এরকম করে দাও, এরকম করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আপনার রোটেট হয়ে গেল তাহলে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, লাইভ তাহলে লাইভে শুরু করলেন। হ্যাঁ, লাইভে যাচ্ছেন কিন্তু। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো। লাইভ করে দিল। হ্যাঁ হ্যাঁ, ফর্মাল হয়ে গেল কিন্তু এবার থেকে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি লজ্জিত আমার চোখের সমস্যা এবং যান্ত্রিক বিষয়ে জ্ঞানগম্যি না থাকার ফলে আমি কানেকশানের সমস্যা হচ্ছিল, তাই দেরি হয়ে গেল। প্রায় 9টায় শুরু করার কথা ছিল আমরা মনভাসীর মঞ্চে আজ রাম ও রাম মন্দির নিয়ে আলোচনা, কিন্তু আধ ঘন্টা দেরি হয়ে গেল। আমি এর জন্য ক্ষমা প্রার্থী, দুঃখিত। আশা করি বন্ধুরা আমাকে ভুল বুঝবেন না এবং ধৈর্য ধরে যারা অপেক্ষা করছেন তারা এবার নিজেদের মতো করে পার্টিসিপেট করবেন, শুনবেন এবং মতামত দেবেন, প্রশ্ন পাঠাবেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গতকাল অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান সরসঙ্ঘ চালক মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এরা সবাই মিলে যেটা করলেন তা মর্মার্থ। তার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অভিঘাত পুরোটা অনুধাবন করতে সময় লাগবে। প্রাথমিকভাবে যে ধারণাটা পেয়েছি তাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে এক তো হলো ব্যক্তি নরেন্দ্র মোদীর লার্জার দ্যান লাইফ ভাবমূর্তির নির্মাণ প্রক্রিয়া যেটা চলছিল 2020 সালে অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণের ভূমি পূজন প্রক্রিয়াটি যখন শুরু হয়, অনুষ্ঠানটি হয়, সেই সময় যা শুরু হয়েছিল গতকাল সেটার একটা সমাপ্তি ঘটল। তো একবিংশ শতাব্দীর রাম, রাজর্ষি নরেন্দ্র মোদীর অভিষেক পর্ব আমরা গতকাল দেখেছি রামলালাকে সাক্ষী করে। তো এই অভিষেক অনুষ্ঠান এমনভাবে করা হলো, অবশ্যই সরকারি অর্থে, কেন্দ্র এবং রাজ্যের সরকারি অর্থে করা হলো, যেখানে রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত সংঘ পরিবারের প্রধান নেতারা বা বিজেপির প্রাক্তন নেতারা যারা আজকে মার্গদর্শক মণ্ডলীতে ঠাঁই পেয়েছেন, সেই লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী মতো রামরথ ছুটিয়ে যারা প্রথম 80-র দশকের শেষ দিকে থেকে 90-এর দশকের গোড়া পর্যন্ত এই রাম জন্মভূমি আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা কেউই গতকাল এই মন্দির প্রাণ প্রতিষ্ঠা সমারোহে ছিলেন না, তাদের থাকতে দেওয়া হয়নি। অন্যদিকে এখন যারা নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ তারাও কেউ ছিলেন না, অর্থাৎ অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপি প্রধান জেপি নাড্ডা বা রাজনাথ সিংহ প্রতিরক্ষা মন্ত্রী বা নীতিন গডকরি
অর্থাৎ বিজেপির প্রথম সারির অন্যান্য নেতাদেরও আমরা এখানে দেখতে পাইনি, কিন্তু যোগী আদিত্যনাথকে বাদ দিয়ে উত্তরপ্রদেশে রাম মন্দির এর উদ্ঘাটন বা রামের প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয়। সে কারণেই তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং মোহন ভাগবতকে ছাড়া, আরএসএস সরসংঘ চালককে ছাড়া গোটা সংঘ পরিবারকে এটার মধ্যে যুক্ত করা, এই সমারোহ অনুষ্ঠানকে, এটা সম্ভব ছিল না। তো তাই তিনিও ঠাঁই পেয়েছেন, কিন্তু আবশ্যিকভাবেই এসেন্সিয়ালি এটি নরেন্দ্র মোদীর, ব্যক্তি নরেন্দ্র মোদীর, রাজর্ষি নরেন্দ্র মোদীর একবিংশ শতাব্দীর রামের অভিষেকের একটি সমারোহ, রামলালাকে সাক্ষী রেখে। এটি অবশ্যই এর পেছনে 2024-এর নির্বাচন এবং মোদিকে সামনে রেখে নতুন ভারত গড়ার স্বপ্ন ইত্যাদি, ক্ষমতায় তার হ্যাট্রিকের ব্যবস্থা নিশ্চিত করার জন্য এটাই করা হয়েছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো হিন্দু রাষ্ট্রের আনুষ্ঠানিক সূচনা কাল ঘটেছে বলে বলা যায়। যদিও সাংবিধানিক পরিবর্তনগুলো এখনো কিছুটা বাকি আছে, কিন্তু সাধারণভাবে বলা যায় যে হিন্দু রাষ্ট্রের আনুষ্ঠানিক সূচনা হলো। এখানে মোদি বারবার নতুন কালচক্রের কথা বলেছেন, অর্থাৎ রামের প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নতুন কালচক্রের সূচনা হচ্ছে, কাল পর্বের সূচনা হচ্ছে ভারতের ইতিহাসে। এবং তিনি বারবার বলেছেন যে 1000 সাল যেমন ত্রেতা যুগে রামরাজ্যের স্থাপনা এবং তার দীর্ঘস্থায়ী হয়েছিল, ঠিক একইভাবে এই একবিংশ শতাব্দীর রামের নেতৃত্বে যে রামরাজ্যের সূচনা হলো, যা ইতিমধ্যেই অমৃতকালে প্রবেশ করেছে, তা 1000 বছর ধরে চলবে। এবং এইখান থেকে মাইথোলজির রামরাজ্য, মহাকাব্যের রামরাজ্য থেকে আধুনিক ভারতের রামরাজ্য এবং তার সঙ্গে রামরাজ্যের সঙ্গে ভারতীয় রাষ্ট্রবাদ, হিন্দিতে জাতীয়তাবাদের অনুবাদ করা হয়, পরিভাষা হচ্ছে রাষ্ট্রবাদ। আমরা বাংলায় রাষ্ট্রবাদকে একটু অন্যভাবে জানি। রাষ্ট্রবাদ আর জাতীয়তাবাদ আমাদের ক্ষেত্রে এক নয়, কিন্তু হিন্দিতে আরএসএসের পরিভাষায় রাষ্ট্রবাদ মানে হচ্ছে জাতীয়তাবাদ। তো এই মোদি বারবার বলছিলেন যে দেব থেকে দেশ, দেশ থেকে রাষ্ট্র। এই যে দেবতা রামের প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দেশের ধারণায় যাওয়া এবং দেশ থেকে তাকে জাতি এবং জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত করা, এটাতে যে ধারাবাহিকতা, একেবারে মহাকাব্যের রামের যুগ থেকে যে ধারাবাহিকতা, তারই ধারাবাহিকতায় আজকের রাম বা রাজর্ষি রাম, একবিংশ শতাব্দীর রামের আমরা যে উত্থান দেখলাম, তাতে হিন্দু রাষ্ট্রের যে মাইথোলজিক্যাল বেসিস সেটা পূর্ণ হলো। এবং এই 1000 বছর ত্রেতা যুগের রামরাজ্যের মতোই এটাও চলবে। তার ঐতিহাসিক তথ্যাদি, ভারতীয় ইতিহাসের তথ্য ঘেঁটে
একটু জ্যাকটা লাগিয়ে দেবে এটা। ভারতীয় ইতিহাসের তথ্য ঘেঁটে রামরাজ্যের পাথুরে প্রমাণ আজও পাওয়া যায়নি, হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। যেমন বাইবেলিক্যাল কিং ডেভিড বা কিং সল বা কিং সলোমনের কোনো পাথুরে প্রমাণ পাওয়া যায়নি। ধর্মগ্রন্থ হিসেবে হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্টে যেভাবে ডেভিডের রাজত্বের কথা, সলোমনের রাজত্বের কথা হিব্রু বাইবেলে আছে, ঠিক সেইভাবে মহাকাব্যের ধারায়, ধর্মগ্রন্থের ধারায় রামরাজ্যের ধারণা, সেটাকে একটি পাথুরে ইতিহাস, তথ্য প্রমাণ ভিত্তিক ইতিহাসের ধারণায় আরএসএস যে দীর্ঘকাল প্রমাণ করার চেষ্টা করেছে, তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে তারই ধারাবাহিকতায় আজকের হিন্দু রাষ্ট্র এইটা প্রতিষ্ঠা করা হলো গতকাল 22শে জানুয়ারি অযোধ্যা নগরীতে। তো এইখানে ওই 1000 বছরের যে রেফারেন্সটা, এটা আমার কাছে অনেকটাই সেই হিটলারের থার্ড রাইখ 1000 বছর বাঁচবে এই ঘোষণার সঙ্গে যেন মিলে যায়। গুরু গোলওয়ালকর, আরএসএসের তাত্ত্বিক নেতা অন্যতম, তার যে বাঞ্চ অফ থট, তাতে তো আমরা একসময় হিটলারের জয়ধ্বনি এবং মুসলিনির জয়ধ্বনি ইত্যাদি শুনতে পেয়েছিলাম। গতকাল তার বলা যায় প্রতিধ্বনি আমরা আবার শুনতে পেয়েছি। আর তৃতীয়ত হলো যে এই রামরাজ্যের সূচনা এবং রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রামায়ণের যে নানা রঙের রাম সম্পর্কে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে লোককথায়, ধ্রুপদী সঙ্গীতে, লোকসঙ্গীতে, লোকজীবনের নানা স্তরে, বিশ্বাস এবং সংস্কৃতির লোকাচারের নানা স্তরে এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে, মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, অর্থাৎ ইন্দো চায়না জুড়ে, এমনকি এদিকে মায়ানমার, জাপান, চীনেও যে রামায়ণ আমরা জানি যে এশিয়া জুড়ে 100 রামায়ণের নানা রকম রূপভেদ, তার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য এতকাল ভারতীয় সংস্কৃতির সফট পাওয়ার বলে পরিচিত ছিল। অর্থাৎ সাম্রাজ্য স্থাপন না করেও ভারতীয় সংস্কৃতি বা প্রাচীন ভারতীয় হিন্দু সংস্কৃতি রামায়ণ মহাভারতকে কেন্দ্র করে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ এশিয়াতে তো বটেই, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে তো বটেই, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত মহাসাগর থেকে আরব সাগর, 2 সাগর এবং পেরিয়ে, পাহাড় পেরিয়ে, হিমালয় পেরিয়ে, হিন্দুকুশ পেরিয়ে যে রামকথার যে বিবর্তন, তার যে বৈচিত্র্য, তার মধ্যে দিয়ে আমরা নানা রঙের রামকে পেয়েছি কয়েক হাজার বছর ধরে। সেটাকে ভেঙে একটা একশৈলিক মনোলিথিক রামায়ণ বা রাম মিথের জন্ম দেওয়া হলো। এই একশৈলিক রাম আসলে আরএসএসের রাম। এই রাম ভারতীয় হিন্দু সভ্যতার ধারাবাহিকতায় মহাকাব্যের
বৈচিত্র্যের মধ্যে দিয়ে উঠে আসা রাম নয়। কৃত্তিবাসী রামায়ণ থেকে কাম্মান রামায়ণ অর্থাৎ তামিল রামায়ণ বা অন্যান্য রামায়ণের যে ভারতীয় সংস্করণগুলো রয়েছে, বৌদ্ধ রামায়ণ, এগুলোর কোনোটার সঙ্গে এই রামায়ণের মিলবে না। এই রামায়ণ একেবারেই, এই রামায়ণের রাম, এই রামরাজ্যের রাম, এমনকি তুলসীদাসের রাম নন, গান্ধীর রাম নন, কবিরের রাম নন, রজ্জব দাদ্দু নানক অর্থাৎ ভারতীয় ইতিহাসের মধ্যযুগের ভক্তি আন্দোলনের ধারায় যে রাম কথা এবং রাম ভক্তির যে প্রবাহ, সেই প্রবাহের মধ্যে দিয়ে যে রামের ছবি গঙ্গা যমুনা তেহজিবের ধারণার মধ্যে দিয়ে আমরা যে পাই, বাবা আলাউদ্দিন থেকে জাকির হোসেন পর্যন্ত, শিবকুমার শর্মা থেকে আলী আকবর, এদের মধ্যে দিয়ে হিন্দুস্তানি সঙ্গীতে, এমনকি বলিউডের সিনেমায় লতা মঙ্গেশকর বা মোহাম্মদ রফির গানে বা মান্না দে, হেমন্ত কুমারের গানে আমরা যে রামকে খুঁজে পাই, আর আমাদের পাড়ায় পাড়ায় শ্রমিক বস্তিতে যে রাম, রামকথার রাম, রামলীলার রাম, যে রামকে আমরা ছোটবেলায় দেখেছি, যে সস্তার মেড়াপের তলায় টিনের তলোয়ার নিয়ে রাম রাবণের যুদ্ধ দেখেছি আমরা, এবং সেই টিনের তলোয়ারের খোঁচায় রাবণ বা রামের রক্তপাতের পরে রাম বা রাবণ পরস্পরের রক্তের দাগ মুছিয়ে দিচ্ছে, এবং তারপরে তারা বিড়ি খেতে খেতে রাম এবং রাবণ কলাই থালায় বা শানকিতে করে আমাদের দর্শকদের কাছ থেকে, সাধারণ শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলছে তাদের এই রামলীলার প্রদর্শনীর দর্শনী হিসেবে। তার মধ্যে দিয়ে যে লোকায়ত রামকে আমরা খুঁজে পেয়েছি, আটপৌড়ে রাম, ঘরোয়া রাম, সেই রামের সঙ্গে এই অযোধ্যার গতকালের রামের কোনো সম্পর্ক নেই। এটি একটি রণভীষণ রাম, যুদ্ধবাজ রাম, যে কবিরের দিল মে বসেরা রাম নয়। এ রাম যুদ্ধ করে অন্যের উপাসনা স্থল ভেঙে নিজের জন্মভূমির পুনরুদ্ধার করেন। ইনি গান্ধীর রাম নন, অর্থাৎ তথাকথিত স্ত্রৈণ, দয়ালু, প্রেমিক, ভালোবাসার জন, সীতামাইয়ের ভালোবাসার জন, বা লক্ষণের বা ভাই লক্ষণের বা ভরতের ভালোবাসার জন রাম, বা হনুমানের ভালোবাসার জন বা শ্রদ্ধার জন রাম নন। ইনি যুদ্ধবাজ রাম, ইনি যুদ্ধ করতে জানেন, ওয়ারিয়ার কিং। এই ওয়ারিয়ার কিংয়ের ধারণার জায়গা থেকেই হিন্দুত্বের যে ধারণা আরএসএস প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেশভাগের আগের পর্ব থেকেই, যে কারণে তারা গান্ধীকে ঘৃণা করত, যে গান্ধীর হিন্দুত্বের মধ্যে এফিমিনেট ব্যাপার, স্ত্রৈণতা রয়েছে, সেই কারণেই মর্দাঙ্গীর যে রাম মানে হিন্দুত্ব, যে মর্দাঙ্গীর প্রভাবের জন্যে তারা উত্তর ভারতে দুটো যে প্রধান কাল্ট, রাম কাল্ট এবং কৃষ্ণ কাল্ট, এই কৃষ্ণ কাল্টের ধারা যে মথুরাকে কেন্দ্র করে, আগ্রাকে কেন্দ্র করে, বৃন্দাবনকে কেন্দ্র করে, সেখানকার প্রধান ভাষা হচ্ছে ব্রজবুলি। আর এই রাম বেল্টের যে ভাষা, সেখানকার হিন্দি বলি হচ্ছে খাড়ি বলি। যারা হিন্দি ভাষার সঙ্গে সাম্প্রদায়িকতার সম্পর্ক এবং মেল শভিনিজমের সঙ্গে তার সম্পর্ক শুদ্ধি আন্দোলনের যুগ থেকে
দেখেছেন তারা জানেন 1920-র দশকে আর্য সমাজী আন্দোলন বা ইত্যাদি সূত্রে তারা দেখেছেন যে উর্দুর পাল্টা হিন্দিকে, সংস্কৃতাইজড হিন্দিকে প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া যেমন মান্য হিন্দির ক্ষেত্রে ঘটেছিল, একইভাবে লোকায়ত স্তরে খাড়ি বলিকে মর্দাঙ্গীর ভাষা হিসেবে ব্রজবলির বিরুদ্ধে দাঁড় করিয়ে, অর্থাৎ প্রেমের ভাষা, প্রেমিকের ভাষা, প্রেমিকার ভাষা, রাসলীলার ভাষা ব্রজবুলি, তাকে হারিয়ে এই তথাকথিত রাম কাল্টের খাড়ি বলিকে, মর্দাঙ্গীর ভাষাকে লোকায়ত হিন্দি হিসেবে প্রতিষ্ঠা করা হয়, যার মান্যরূপ আরএসএসে বা তার আগে আর্য সমাজী আন্দোলনের সূত্রে প্রতিষ্ঠা করা হয়, যাকে গান্ধীজি হিন্দুস্তানি যে প্রয়োগ করতে চেয়েছিলেন, অর্থাৎ উর্দু এবং হিন্দির মিশেল, সেইটাকে ভেঙে বিশুদ্ধ দেবনাগরী বা দেবভাষার অনুষঙ্গে যে হিন্দির প্রতিষ্ঠা আরএসএস বা অন্যান্য হিন্দুত্ববাদীরা করতে চেয়েছিল, তারই ধারাবাহিকতায় কাল এক শৈলিক রামলালার প্রতিষ্ঠা, রামায়ণের এবং হিন্দুত্বের ধারণাকে হাজির করা হলো। এটা এমনকি হিন্দি বলয়েরও যে সংস্কৃতিগত বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্য, ছত্তিশগড়ি, রাজস্থানী, ভোজপুরি, খাড়ি বলি, ব্রজবুলি, বুন্দেলখণ্ডি, এই নানার যে হিন্দির যে বুলি যা আমরা এতকাল শুনে এসছি, সেইটাকে, তার যে বৈচিত্র্য, সেটাকে ভেঙেও একটি একশৈলিক ভাষা, ধর্ম, সংস্কৃতির জন্ম, যা দীর্ঘকাল ধরে 100 বছর ধরে যা চেষ্টা চলছিল, গতকাল তার আনুষ্ঠানিক রূপ দেওয়া হলো। এইটার মধ্যে দিয়ে হ্যাঁ, আমি একটু মোবাইলটাকে সোজা করে নিচ্ছি প্রশ্নগুলো শোনার জন্যে। তো তৃতীয়ত হচ্ছে যে আরেকটা কথা যেটা বলার, এটা আপনারা যারা খবরের কাগজগুলো পড়েছেন, বাংলা, ইংরেজি, হিন্দি পড়েছেন, তারা দেখেছেন নিশ্চয়ই যে এর সঙ্গে তুলনা করা হচ্ছে যে নিউ ভ্যাটিকানের, এই যে মোদি কালকে বারবার, প্রধানমন্ত্রী মোদি বারবার বলেছেন, এটি অন্যান্য মন্দিরের মতো মন্দির নয়, এটি একটি বিশেষ মন্দির যা ভারতের ন্যাশনাল টেম্পল। এই ন্যাশনাল টেম্পলের ধারণাটা ভারতবর্ষে এর আগে ছিল না। ক্রিশ্চানিটিতে, জুডাইজমে এবং ইসলামে, অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ানগুলোতে সেন্ট্রালাইজড চার্চ ভিত্তিক যে ধর্মগুলো, সেই ধর্মগুলোতে একটি কেন্দ্রীয় উপাসনালয় এবং তার একটি কেন্দ্রীয় পুরোহিততন্ত্রের ধারণা প্রথম থেকেই ছিল। হিন্দু ধর্মে এটা ছিল না, বৈদিক কাল থেকেই এটা ছিল না, ঔপনিষদিক কালেও এটা ছিল না, এমনকি যখন ব্রাহ্মণ্য ধর্ম মনুবাদ হিসেবে প্রতিষ্ঠিত হলো, তখনও এটা ছিল না। লক্ষ্য করে দেখুন, তিরুপতি মন্দির দক্ষিণের থেকে, মীনাক্ষী মন্দির, অর্থাৎ দক্ষিণ ভারতের যত বিষ্ণু এবং শৈব ধারার প্রধান মন্দিরগুলি, দক্ষিণে ঐতিহাসিকভাবে হিন্দু ধর্মের যে দুটি ধারা প্রধান জায়গা পেয়েছে সমাজ জীবনে, ভাস্কর্যে, ধর্ম সাহিত্যে, সংস্কৃতিতে, সেটা হচ্ছে শাক্ত
এবং বৈষ্ণব ধারা বিষ্ণু এবং শিবকে কেন্দ্র করে। এমনকি শিবের পুত্র পার্বতীর পুত্র স্কন্দ বা কার্তিকেয় মুরুগান, তার পূজা দক্ষিণে যতটা জনপ্রিয়, রাম কাল্ট ঐতিহাসিকভাবে দক্ষিণে জনপ্রিয় নয়। দক্ষিণে রাম মন্দির অনেক পরে হয়েছে এবং বিক্ষিপ্তভাবে হয়েছে, প্রক্ষিপ্তভাবে হয়েছে। তাই উত্তরের আর্যাবর্তের প্রধান কাল্ট হিসেবে রাম কাল্ট এবং কৃষ্ণ কাল্টের মধ্যে যে প্রতিযোগিতা, তার একটা সমন্বয় করার জন্যে রামকে কৃষ্ণের অবতার বা বিষ্ণুর অবতার, কৃষ্ণ বিষ্ণুর অবতার, রাম ও বিষ্ণুর অবতার, এইভাবে দেখিয়ে একটা সমন্বয়, একটা ফিউশন ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু রাম কাল্ট এসেনশিয়ালি হচ্ছে উত্তর ভারতের হিন্দি বেল্টের কাল্ট, যেখানে এমনকি তিরুপতি মন্দির, মীনাক্ষী মন্দির ইত্যাদি শৈব বা শাক্ত ধারার বা মহাবলীপুরমের মন্দির, এগুলোকে সেন্ট্রালাইজড ভারতীয় রাষ্ট্র ধারণা, জাতীয়তাবাদের ধারণার সঙ্গে আরএসএস মেলাতে পারে না। মোদি ধনুষ্কটিতে গিয়ে রাম সেতু নির্মাণের কেন্দ্র থেকে শুরু করে মন্দির পরিক্রমা ইত্যাদির মাধ্যমে দাক্ষিণাত্য বিজয়ের যে প্রক্রিয়া শুরু করলেন, সেটা নিশ্চয়ই তার যে সর্বভারতীয় বিস্তারের ভাবনা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু ঐতিহাসিকভাবে হিন্দুত্বের যে ধারণা আরএসএস হাজির করছে, সংঘ পরিবার হাজির করেছে এতকাল, তার মূল কেন্দ্র হচ্ছে উত্তর ভারতের সেই অঞ্চল, যেই অঞ্চলে রাম কাল্ট প্রবল। তাই এমনকি মধ্য ভারতের অন্যতম প্রধান হিন্দু মন্দির মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনী, যে উজ্জয়িনীকে গুপ্ত সাম্রাজ্যের কেন্দ্র বলে ধরা হয়, যেমন পাটলিপুত্র বা আধুনিক পাটনাকে ধরা হয় মৌর্য সাম্রাজ্যের কেন্দ্র। প্রাচীন ভারতের এই দুটোই প্রধান সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্য বা বৌদ্ধ সাম্রাজ্য এভাবে ধরা হয়। বাকিগুলি দক্ষিণের চোল, চালুক্য, পল্লবা, এরা আর বিন্ধ্যের এপারে গুর্জার, প্রতিহার, রাষ্ট্রকূটা এবং অন্যান্য যে এগুলো, সেগুলো সর্বভারতীয় অর্থাৎ অবিভক্ত ভারতের পুরো মানচিত্র জুড়েই প্রায় আফগানিস্তানের পূর্বাঞ্চল পর্যন্ত তার বিস্তার ঘটেনি। কিন্তু এই দুটো যে প্রাচীন ভারতীয় সাম্রাজ্য, এই তো দুটো সাম্রাজ্যের কোনোটারই কেন্দ্র কিন্তু ঠিক যেই জায়গাটাতে আরএসএস কেন্দ্রীভূত করতে চাইছে স্ট্র্যাটেজিক কারণে, সেই জায়গাটা নয়। অর্থাৎ বিহার পূর্বে পড়ে যাচ্ছে, আর মহাকালেশ্বরের মন্দির উজ্জয়িনী পড়ে যাচ্ছে প্রায় দাক্ষিণাত্যের মধ্যে, মধ্য ভারত দাক্ষিণাত্য ঘেঁষা মধ্য ভারতের মধ্যে। তাই তাদের একটা ন্যাশনাল একটা টেম্পল দরকার ছিল, যে টেম্পলটা আজকাল উদ্বোধন হলো। মানে সেটা যদি ওখানে বাবরের নামে মসজিদটা নাও থাকতো, তার বদলে অন্য কিছু একটা ভেঙে ওখানে হয়তো এরকম একটা ন্যাশনাল টেম্পলের জন্ম দিতে হতো। কারণ ভ্যাটিকান তৈরি করতে গেলে সেন্ট পিটার্সবার্গের ব্যাসিলিকা দরকার। জেরুজালেমের উপরে দখল করতে পারেনি ক্রুসেডার্সরা 400 বছর ধরে লড়াই করেও। তাই রোম সাম্রাজ্য যখন রোমান এম্পায়ারের বিভাজন হলো এবং ইস্টার্ন এম্পায়ার, বাইজান্টাইন এম্পায়ার জেরুজালেমের উপরে দখল রাখতে পারলো না, কনস্টান্টিনোপলেই আটকে গেল, তখন ইস্ট ওয়েস্টের যে খ্রিস্টানিটি ডিভিশন হলো, তখন রোম কেন্দ্রিক ভ্যাটিকানকে প্রবল করার প্রয়োজন হয়ে পড়ল রাজনৈতিক এবং ধর্মতাত্ত্বিক দুদিক দেখেই।
তার জন্য এই ভ্যাটিকানকে সেন্ট পিটারের ব্যাসিলিকা থেকে ক্রমশ খ্রিশ্চানিটির প্রধান কেন্দ্রে পরিণত করতে হলো। ঠিক একইভাবে ইসলামের ক্ষেত্র মক্কাকে কেন্দ্র করে একটি ধর্ম, তার ধর্মগুরুর বা ধর্ম প্রবর্তকের প্রধান কেন্দ্র এবং তার যারা ঘনিষ্ঠ সাহেবাজ তাদের একটা বলা যায় মৌরুসি পাট্টা তৈরি করা হয়। জুডাইজমেও তাই। এই যে আজকে গাজাতে যা ঘটছে তাকে কেন্দ্র করে এই যে সি টু রিভার, জর্ডান রিভার থেকে ভূমধ্য সাগর পর্যন্ত প্রাচীন ইসরায়েলের ধারণা, তার কেন্দ্রে রয়েছে জেরুজালেমের মন্দির, যে মন্দিরটি রোম সাম্রাজ্যের শেষ যুগে ওরা বলেন ভেঙে দেয় রোমান সৈন্যরা, যেখানে ঈশ্বরের সঙ্গে অ্যাব্রাহামিক রিলিজিয়ানের প্রধান বাবা আব্রাহাম থেকে মোজেসের সঙ্গে ঈশ্বরের যে চুক্তি, সেই চুক্তি আর্ক অফ কোভেনেন্ট ওখানে ছিল। সেই সলোমনের দ্বিতীয় মন্দির পুনরুজ্জীবনের জন্যই আজকে কিন্তু ইসরায়েলের জন্ম, জায়নবাদের জন্ম। এবং এই মন্দিরটি না তৈরি করা পর্যন্ত ইহুদি রাষ্ট্র, 48 সালে তৈরি ইহুদি রাষ্ট্র, সে কিন্তু তার থিওলজিক্যাল পূর্ণতা পাবে না। তাই যুগে যুগে জায়নবাদীদের লড়াই হচ্ছে নেক্সট ইয়ার উই উইল মিট ইন জেরুজালেম। তাই অখণ্ড জেরুজালেমের ওপরে দখল রাখাটা যুগে যুগে অ্যারিয়েল শারন, মেনাশেম বেগিন থেকে এই নেতানিয়াহুর কাছে জরুরি। ঠিক একইভাবে আমি আজকের ইসরায়েলের সঙ্গে মোদিতন্ত্রের যে ঘনিষ্ঠ সম্পর্ক নানা স্তরে, সেটা নিয়ে অন্যত্র বলেছি, এখানে আর এটা বিশেষ বলবো না। শুধু দেখাতে চাইছি যে এই কেন্দ্রীয় একটি ভারতীয় হিন্দু সভ্যতায় হিন্দুত্বের একটি মনোলিথিক রূপ তৈরির জন্যে বহুকাল ধরে তার একটি ভ্যাটিকান দরকার ছিল। এই ভ্যাটিকানটি কোথায় কিভাবে নির্মিত হবে, রাম কাল্টকে ঘিরে, রাম কথার বেল্টে, না কৃষ্ণ কাল্টকে কেন্দ্র করে ব্রজভূমিতে, এই নিয়ে দীর্ঘকালের লড়াই চলেছে। ব্রজবুলি হেরে গিয়েছে প্রেমের ভাষা হিসেবে, এবং যেহেতু আওয়াধের যারা শিয়া নবাবরা ছিলেন, ওয়াজাদ আলী শাহ এবং তার পূর্বসূরীরা, এরা সবাই রাসলীলা করতেন, রামলীলারও ভক্ত ছিলেন ইত্যাদি কারণে, এবং শিয়া ইসলামের মধ্যে এই ইমামতন্ত্রের ধারণার মধ্যে রামের প্রভাব, রাম কথার প্রভাব এবং কৃষ্ণ কথার প্রভাব ব্যাপকভাবে পড়েছে বলে এটা এদের পক্ষে, আরএসএসের পক্ষে ব্যাপক একটা প্রবলেমেটিক এরিয়া। সেই কারণে এরা এমনভাবে এই একশৈলিক রণভীষণ রাম, এক্সক্লুশনারি রাম, যে অন্যদের বাদ দেয়, অন্যদের আলাদা করে দেয়, অন্যদের ঘৃণা করতে শেখায়, এই রামের একটি মন্দির, একটি ভ্যাটিকান ছাড়া তার রাজনৈতিক যে উপরিকাঠামো, সেটা নির্মাণও সম্ভব ছিল না। আজকে রাজনৈতিক উপরিকাঠামোটা তৈরি হয়েছে, কেন্দ্রে ক্ষমতায় এসছে, উত্তরপ্রদেশে ক্ষমতায় এসছে, এবার মন্দিরটি নির্মিত হলো। যেমনভাবে রোম সম্রাটরা যখন ক্ষমতা পেলেন এবং সাম্রাজ্যের ধর্ম হয়ে উঠল, প্রজার ধর্ম থেকে রাজার ধর্ম হয়ে উঠল খ্রিশ্চানিটি, তখন যে ভ্যাটিকান যে মর্যাদা পেল, সেটা পিটারের যুগে তার প্রথম ব্যাসিলিকা হিসেবে, অর্থাৎ নিপীড়িত খ্রিশ্চানিটির যুগে
ভ্যাটিকান পায়নি। ভ্যাটিকান ক্ষমতার কেন্দ্র হয়ে উঠল তখনই যখন রোম সম্রাটরা তার খ্রিস্টানিটিকে তাদের ধর্ম হিসাবে বরণ করলেন এবং ভ্যাটিকান চার্চ এবং স্টেট অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেল। কাল অযোধ্যায় ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের ইতিহাসে সেটা ঘটল। আমি মৌর্য যুগ বা গুপ্ত যুগের কথা আর টানব না, কিন্তু বিক্রমাদিত্য বা অশোকের আগে বিম্বিসাররা, অজাতশত্রুরা, তারা যদি এগুলো দেখতেন তারা হয়তো এখান থেকে কিছু শিখতে পারতেন। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই একশৈলিক হিন্দুত্বের কনস্টিটিউশনাল ডেইটিও হচ্ছেন রাম। মোদি কালকে বারবার বলেছেন যে কিভাবে প্রাচীন রামায়ণের রামরাজ্যের ধারণা থেকে তিনি কনস্টিটিউশনাল সাংবিধানিক প্রজাতন্ত্রের ধারণায় বিকশিত ভারতীয় গণতন্ত্রের সঙ্গে এটাকে যুক্ত করছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে ভারতের গণপরিষদে গৃহীত প্রথম সংবিধানের খসড়ায় এই রামের ছবি ছিল, কিন্তু সেটা কোথায় ছিল, কিভাবে ছিল, সেটা সম্পর্কে সাংবিধানিক বিশেষজ্ঞরা ভালো করে বলতে পারবেন। আমি যতটুকু জেনেছি সেটা সংবিধানের প্রস্তাবনায় কোনোভাবেই ছিল না। কিন্তু এই যে সংবিধানের সঙ্গে রামকে যুক্ত করছেন এবং অবশ্যই ডাকটিকিটে রাম চলে এসছেন, এরপরে সরকারি নোটে তিনি নিশ্চয়ই আসবেন। এবং এইভাবে যে ভারতীয় গণতন্ত্রের যে বহুত্ববাদী ধর্মনিরপেক্ষ একটি রূপ, তার সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা 47 সালে রক্তস্নাত দেশভাগের মধ্যে দিয়ে আমরা যে ভারতীয় প্রজাতন্ত্রের জন্ম দেখেছিলাম বা আমাদের পূর্বসূরীরা দেখেছিলেন, তার পরিসমাপ্তি ঘটিয়ে আজকে রামকে কনস্টিটিউশনাল ডেইটিতেও পরিণত করা হলো। যে কারণে বলা হচ্ছে এটি 8-10টা মন্দিরের মতো নয়, এটি রাম আজ থেকে কাল থেকে ভারতবর্ষের বিশ্বাস, ভারতবর্ষের আদর্শ, আধুনিক ভারতবর্ষের আধারশিলা তিনি মর্যাদা পুরুষোত্তম, যার চরিত্রের গুণাবলীকে কেন্দ্র করেই এরপরে ভারতীয় সভ্যতার তার মানদণ্ডগুলো বিকশিত হবে এবং ভারত শ্রেষ্ঠ আসন লবে জগৎ সভায়। এই রামের চরিত্রের যে ধারণাগুলো আরএসএস নিশ্চিত করতে চায়, এগুলোই রামের চরিত্রের প্রধান গুণ, তার ভিত্তিতেই তরুণ ভারত বিকশিত হবে। তাই হয়তো কিছুদিনের মধ্যেই ভারতীয় সংবিধানের সংশোধন করে রামকে বা রাম রাজ্যের ধারণাকে বা রামের চরিত্র গুণকে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের ধারণার মধ্যে জুড়ে দেওয়া হবে। কারণ কালী মোদি শুনিয়ে দিয়েছেন যে দেব থেকে দেশ, দেশ থেকে রাষ্ট্র, অর্থাৎ এই দেব থেকে রাষ্ট্রবাদে যাওয়ার গোটা প্রক্রিয়াতে আমাদের সংবিধানে আমাদের জাতীয় ধর্ম, আমাদের জাতীয় চরিত্র, আমাদের জাতীয় মূল্যবোধ, আমাদের জাতীয় সংস্কৃতি, আমাদের জাতীয় আবেগ, জাতীয় ঐতিহ্যের ধারণা সব কিছু কেন্দ্রীভূত হবে এই মন্দিরের মধ্যে, যাকে নিয়ন্ত্রণ করবে সংঘ পরিবার। তাই যজমান শ্রেষ্ঠ হিসেবে ভারতবর্ষের নির্বাচিত প্রধানমন্ত্রী ভূমি পূজন থেকে এই প্রাণ প্রতিষ্ঠায়
নিজের সম্পূর্ণ একরাট সম্রাট হিসেবে প্রতিষ্ঠা সম্পূর্ণ করলেন। তিনি এমনকি রাষ্ট্রপতিকেও জায়গা দেননি। আমাদের দেশে এমনিতেই রাষ্ট্রপতিরা প্রথম দু একজন বাদ দিলে তারা নির্বাচিত সরকার বা শাসক দলের হাতের পুতুলই ছিলেন। সেটা কংগ্রেস যুগেও ছিলেন, পরবর্তীকালেও ছিলেন। কিন্তু এই প্রথম মহামহিম রাষ্ট্রপতি বলে যাকে সম্বোধন করা হয়, সে মহিম রাষ্ট্রপতি সংসদের নতুন ভবন নির্মাণেও জায়গা পাননি, রাম মন্দির নির্মাণের অর্থাৎ রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্র চেতনার আধার হয়ে উঠলেন যিনি, সেই রাম, তার মন্দির স্থাপনে রাষ্ট্রের যিনি আলংকারিক প্রধান এবং একজন মহিলাও বটেন, এবং যে মাতা শবরীর কথা উল্লেখ করে বাবা আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ এর উত্তরপ্রদেশ সরকার এবং প্রধানমন্ত্রী গতকালের বক্তৃতায় বারবার মাতা শবরীর অপেক্ষার কথা বললেন রঘুবীরার জন্যে, সেই শবরীরই উত্তরসূরি দ্রৌপদী মুর্মু তাকে কিন্তু ডেকে মন্দিরটি উদ্বোধনের সুযোগ করে দেননি। কারণ রাজর্ষি মোদি যেখানে আছেন সেখানে তো আর কারো দরকার পড়ে না। তাই মোহন ভাগবত, তিনি তো সরসংঘ চালক, তিনি তো মোদিরও পিতা ভাবগত অর্থে, তাই তবু সেই পিতা পুত্রের পেছনেই জায়গা নিয়েছেন, যজমান শ্রেষ্ঠ হতে পারেননি। যজমান হলেন নতুন রাজা, নতুন রাজর্ষি, যিনি একরাট সম্রাট, যিনি আমাদের এরপর থেকে রামের নামে শাসন করবেন এবং তৃতীয়বারের জন্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে এসে আসলে তিনি রাষ্ট্রপিতাই হবেন। কিছুদিন পরে সংবিধানের আরও একটি সংশোধন ঘটবে, যাতে এটি রাষ্ট্রপতি প্রধান সরকার, অর্থাৎ যেমন তুরস্কের এরডোগান বা এখন নেতানিয়াহু যে ভাবনার মধ্যে আছে, সেইটার মতো দিয়ে প্রক্রিয়াতেই এগোতে পারে। যে কারণে প্রাক্তন রাষ্ট্রপতিকে কেন্দ্র করে আমাদের রামনাথ কোবিন্দ, তার নেতৃত্বে যে কমিটি হয়েছে, যে জাতীয় ভোট অর্থাৎ লোকসভা বিধানসভার সব ভোট একসঙ্গে হবে এবং তাতে নাকি ব্যাপক জনমত সংগৃহীত হয়েছে তারই পক্ষে, এইসব গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে রাষ্ট্রপতি প্রধান এবং একেবারেই কেন্দ্রীভূত একটি ব্যবস্থা গড়ে তোলা যায়, যার তত্ত্বগত আদর্শগত আধারশিলা হচ্ছে এই রাম, এক শৈলিক রাম, মনোলিথিক রামের ধারণা, যে একটা মিলিটারাইজ সোসাইটি, ঠিক ইসরায়েলের মতো একটা মিলিটারাইজ সোসাইটি, যার প্রধান নেতৃত্বে হচ্ছেন জিহোভা, হিব্রু গড, যে ভয়ঙ্কর গড গণহত্যার নির্দেশ দেয় এবং গণহত্যা করতে দ্বিধাবোধ করলে পরে সেই সব রাজাদের বংশ ধ্বংস করে দেয়। ঠিক এই রাম ওই জিহোভারই ধারায়, যা ভারতীয় হিন্দু ধর্মে, ভারতীয় কোনো ধর্মের ধারণার মধ্যে যা ছিল না, যে ভয়ঙ্কর একেশ্বরবাদ, সেই অ্যাব্রাহামিক রিলিজিয়ানের ধারায় এই ভয়ঙ্কর একেশ্বরবাদ এবং ভয়ঙ্কর বলা যায় কঠোর, রবীন্দ্রনাথের কৃপা কঠোর ঈশ্বর নন ইনি, যে ঈশ্বর ভয়ঙ্কর রাগী
ঘৃণা ছাড়া যার অন্য কোনো প্রেম তার ভাষা নয়, ভালোবাসা তার ধর্ম নয়। যে কারণে এফিমিনেট গান্ধীকে হত্যা করতে হয়, কারণ তার এফিমিনেট শ্রৈণতার কারণে এই মুসলমানরা দেশভাগ করতে পেরেছিল এবং লড়কেলেঙ্গে পাকিস্তান করে পাকিস্তান নিয়ে গিয়েছিল, যে কারণে গডসে তাকে খুন করেছিলেন। এই গডসের পূজারীরা আজকে রামকে যে স্তরে নিয়ে গেল, তিনি হচ্ছেন ঘৃণার প্রতিভূ। যদিও এখন বলা হচ্ছে বিজয়ের উদারতা থেকে জোশ মে নেই হোশ মে কামলো, কিন্তু তারপরে ইতিহাসের যে চর্চাটা করা হয়েছে তাতে স্পষ্ট যে আমরা ক্রমশ নেতানিয়াহুর ইয়োবার দিকে যাচ্ছি। রাম হবেন ইয়োবার মতোই একজন দেবতা। এই রাম যে রাবণের কাছ থেকে, যার সঙ্গে যুদ্ধ করে, যাকে লড়াই করে তার মৃত্যুর ইয়ে করে, কিন্তু তারপরে লক্ষণকে বলে এই ব্রাহ্মণ অথচ বলদর্পী এই রাক্ষস রাজার কাছ থেকে তার মৃত্যুর মুখে রাজধর্ম সম্পর্কে শেখো। এবং দুভাই করজোড়ে দাঁড়িয়ে মৃতপ্রায় মরণোন্মুখ রাবণের কাছ থেকে রাজধর্ম সম্পর্কে এবং তার নিজের ভুল ত্রুটি থেকে তাদের ভুল ত্রুটি ভবিষ্যতের শেখার গুলো শেখেন। কিন্তু আমাদের রাজর্ষির রাম সেটা শেখাবেন না বা শিখবেন না। এইটাকে যে প্রতিষ্ঠা করতে পারলো গতকাল, এবং আজকে যে ম্যাস সাইকোলজি অফ ফ্যাসিজম শব্দটা নিয়ে আমরা বামপন্থীরা অনেক সময় চর্চা করি, যে কেন জার্মানিতে, কেন ইটালিতে ব্যাপক সংখ্যক মানুষ, ব্রেক্টের কবিতা বা আরো অনেকের কবিতাগুলো আমাদের মনে পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন জুড়ে গিয়েছিল, হাওয়ায় ভেসে গিয়েছিল। এই যে গণমানসে ধর্মীয় উন্মাদনার জিগির তুলে ৮-এর দশক থেকে যে আন্দোলনটা, ফ্যাসিবাদ যে একটা গণ আন্দোলন, টোটালিটারিয়ানিজম যে একটা গণ আন্দোলন, যেটা আনা হার্ডেন্ড বারবার বলেছেন, এবং তার বিরুদ্ধে গণ আন্দোলন করেই লড়তে হয় এবং নানা ফ্রন্টে লড়তে হয়, নানা স্তরে লড়তে হয়। সেটা যে আমরা লড়িনি, সেই পাপে প্রায়শ্চিত্তের কথা আমি পরে আসছি। কিন্তু গিভ দ্য ডেভিল হিজ ডিউ, শয়তানকে তার প্রাপ্য দাও। আজ গোটা হিন্দি বলয় এবং উত্তর পশ্চিম ভারত সামগ্রিকভাবে বলতে গেলে, এমনকি এই পোড়া বাংলাদেশেও যে রাইট উইং সোয়ে, দক্ষিণপন্থার যে বিজয় আজকে ধর্মীয় জিগির, ধর্মীয় জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদকে কেন্দ্র করে হচ্ছে, এটা অনস্বীকার্য যে হিন্দিভাষী উত্তর ভারতীয়দের মধ্যে এটা ব্যাপক এবং ঐতিহাসিকভাবে তার কারণ আছে। কারণ উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত, মহারাষ্ট্র, গুজরাট, মুঘল সাম্রাজ্যের আগে থেকেই, সুলতানি সময় থেকে ইসলামিক যে ইনভেশনগুলো হয়েছে একের পর এক, সেগুলোর প্রধান অভিঘাত উত্তর ভারত সয়েছে। তার খারাপ দিক, অর্থাৎ মন্দির ভাঙা, ধর্ম সম্পর্কিত যে নানা ধরনের অত্যাচার ইত্যাদি, এগুলো হয়েছে। আবার হিন্দু মুসলমানের মিলিত সংস্কৃতি, সেটারও বিকাশ ঘটেছে উত্তর ভারতকে কেন্দ্র করেও। কিন্তু এই মুসলিম ইনভেশনগুলোর প্রধান অভিঘাত হয়েছে উত্তর ভারতকে, দক্ষিণে বা পূর্বে হয়নি। তাই দক্ষিণে বা পূর্বে ওই জনস্মৃতির যে অংশটি, এটা তো গোটাটাই স্মৃতির রাজনীতি চলছে। তো প্রজন্মের পর প্রজন্ম ধরে যে স্মৃতি, দুটো স্মৃতি সঠিক, যে একদিকে হচ্ছে ভাঙনের
ঘৃণার, অত্যাচারের, রাজধর্ম মানে রাজার বা নবাবের বা বাদশার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা একটা দিক। আরেকটা হচ্ছে যে সম্প্রীতির ধর্ম, সমন্বয়ের ধর্ম, গরিবে গরিবে মেলামেশার ধর্ম, নিম্নবর্গের নিম্ন বর্ণের সম্পর্কের ধর্ম। আবার ধ্রুপদী স্তরেও একেবারে সেই আকবরের যুগ থেকে দারাশিকোর যুগ পর্যন্ত যে মিলমিলাপের ধারণা, এমনকি সিকান্দার লোদির যুগে কবিরের সমসাময়িক যুগের ভক্তি আন্দোলনের যে ধ্যান ধারণা, এই দুটোই প্রবাহ পাশাপাশি চলেছে। কোন প্রবাহটাকে স্মৃতির রাজনীতিতে আমরা তুলে আনব, সেটা ফ্যাসিস্টদের সঙ্গে লড়াই চলতে থাকে, বামপন্থীদের বা উদারপন্থীদের। এখন সেই লড়াইটাতে ওরা ধারাবাহিকতা রেখে, কনসিস্টেন্সি রেখে এগিয়ে যেতে পারলো এবং তার একটা ব্যাপক কালমিনেশন ঘটলো। এবং অবশ্যই 24-এর নির্বাচনে তার প্রভাব ব্যাপকভাবে ঘটবে। কতটা কিভাবে ঘটবে এটা আমরা আরও কয়েক মাসের মধ্যে দেখতে পারবো। কিন্তু কোনো সন্দেহ নেই, বিরোধী পক্ষ গতকাল 10 গোল খেয়ে গিয়েছে। কারণ মোদি ওই প্রাচীন রামরাজ্য থেকে আধুনিক রামরাজ্যের সেতুটা বেঁধেছেন ওই চন্দ্রযান, আদিত্যযান ইত্যাদি সঙ্গে যেসব অ্যাচিভমেন্টের কথা তিনি শুনিয়েছেন, তার সঙ্গে আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট জুড়ে, G22 ইত্যাদি জুড়ে বিশ্বসভায় বিশ্বগুরু হিসেবে যে নতুন ভারতের নির্মাণ প্রক্রিয়া, অর্থাৎ আধুনিক ভারতীয় জাতীয়তাবাদ এবং হিন্দু প্রাইড, এই দুটোকে মিলিয়ে যে রসায়ন তৈরি করেছেন, তার অভিঘাত হিন্দি বলয় পেরিয়ে উত্তর পশ্চিম ভারতের গোটা অঞ্চলটা জুড়ে, গুজরাট, মহারাষ্ট্র জুড়ে থাকবে। এবং সেখানে কোনো অলৌকিক কিছু না ঘটলে মোদিত্ব এগোবে। তার বাইরে দক্ষিণ ভারতে যে ব্যাপক অভিযান চালানো হবে, তা মোদি অলরেডি এই দক্ষিণ ভারতে প্রচারের মধ্যে দিয়ে মানে তার ইঙ্গিত দিয়েছেন যে বিশেষ করে খুব হিসেব করে নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় চালুক্য সম্রাট, চোল সম্রাটে রাজেন্দ্র চোল, যাকে মানে রাজেন্দ্র চোল বলা হয়, চোল সম্রাটদের মধ্যে সবচেয়ে যিনি খ্যাতিমান, যার সাম্রাজ্যের সীমা সমুদ্র পার করেছিল, তার যে দণ্ড, রাজদণ্ড, সেটিকে এনে স্পিকারের, লোকসভার অধ্যক্ষের আসনের পেছনে বসানো, এবং সেটাও মোদি বহন করছিলেন। এর গোটাটার পেছনে যে দাক্ষিণাত্য বিজয়, ঔরঙ্গজেব একভাবে চেষ্টা করেছিলেন দাক্ষিণাত্য বিজয়ের, পারেননি, শিবাজি আটকে দিয়েছিলেন। কালকে ঘটনাচক্রে মোদির সঙ্গে শিবাজির তুলনা করা হয়েছে, এবং যে যদুনাথ সরকারের লেখায় পাই যে শিবাজিকে বেদ মন্ত্র উচ্চারণ করার অধিকার দেয়নি, প্রচুর ধনরত্ন, গোধন, উৎকোচ পাওয়া সত্ত্বেও কাশী এবং অন্যত্র থেকে আসা বেদজ্ঞ ব্রাহ্মণেরা ছত্রপতি শিবাজিকে দেননি বেদ মন্ত্র উচ্চারণ করতে। শেষ পর্যন্ত এক বাঙালি ব্রাহ্মণের সুবাদে তাকেও প্রচুর ধনরত্ন, গোধন ইত্যাদি দিয়ে ছত্রপতি শিবাজি বেদমন্ত্র পড়ার অধিকার, উচ্চারণের অধিকার পান। ইতিহাসের পরিহাস, সেই ছত্রপতি শিবাজি, নিচু জাতের মানুষ শিবাজি, হিন্দু মুসলমানের মিলিত ধারণার মারাঠা ঐতিহ্যের অন্যতম প্রাণপুরুষ শিবাজি আজ বহুকাল ধরে চিৎপাবন বামব্রহ্ম এবং পেশোয়াতন্ত্রের ধারোহার যারা, তাদের সূত্রে আরএসএস যাদের ধারাবাহিকতায়, তাদের সূত্রে আজ হিন্দুত্ববাদের প্রধান
প্রতীক। মোদি কাল আধুনিক শিবাজি হিসেবে পরিচিত হয়েছেন এবং এখন আর তার বেদমন্ত্র পড়ায় এবং যজমান হিসেবে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তার আর কোনো অসুবিধে নেই। যদিও শঙ্করাচার্যদের যে প্রতিবাদ ছিল, ঘটনাচক্রে শঙ্করাচার্যের সূত্রে যে ব্রাহ্মণ্যবাদ ভারতবর্ষে বিস্তৃত হয়, তারই 4টে খুঁটি হিসেবে বিস্তারের পরিসীমার স্মারক হিসেবে 4টে মঠের উদ্বোধন হয়েছিল। এবং এরা যে শঙ্করাচার্যরা প্রতিবাদ করেছেন, তাদের অন্যতম প্রতিবাদ হচ্ছে যে কেন নিচু জাতির লোকেদের মন্দিরে প্রবেশ বা এইসব মানে বেদ উচ্চারণ ইত্যাদি বিষয়ে অধিকার দেওয়া হচ্ছে। এবং একটা হচ্ছে যে মোদি রামের ওপরে নন, এটা অপোজিশন সেটাকে ধরে এগোনোর চেষ্টা করছে, কিন্তু মূলত এদের আরেকটা আপত্তি হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করার আগে মন্দির সম্পূর্ণ করতে হবে। এগুলো ধর্মীয় রিচুয়ালের দিক থেকে ঠিক আছে তাদের বক্তব্য, কিন্তু এদের প্রধান জায়গাটা হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্রের যে সুপিরিয়রিটি এবং শঙ্করাচার্যদের যে সুপিরিয়রিটি, সেইখানে আদি শঙ্করাচার্যের ধারায় সেইখানে যে ব্রাহ্মণতরদের রাজনৈতিক প্রয়োজনে আজকে আরএসএস জায়গা করে নিচ্ছে হিন্দু কনসলিডেশনের প্রয়োজনে, সেইটাকে এরা পছন্দ করছেন না। তাই মোদি বিরোধী মানেই যে একটা সঠিক অবস্থান নিচ্ছেন, এটা সব সময় নয়। কিন্তু এগুলোর মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করছি যে এই যে ম্যাস সাইকোলজি অফ ফ্যাসিজমটাকে ডেভেলপ করা গেল ভারতীয় কনটেক্সটে, এটা আমরা বুঝতে পারিনি। তার গুরুত্ব, তার অভিঘাত, সেটা কত দূরে কত নিচে পৌঁছতে পারে তা আমাদের ধারণাতেই ছিল না। তাই আজ এই গতকালের ঘটনার মধ্যে দিয়ে, সমারোহের মধ্যে দিয়ে চতুর্থ যেটা করা হলো সেটা হচ্ছে যে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, তাহলে সে ত্রিভুজের সেই পিরামিডের চূড়ায় মোদি বসলেন, মধ্যস্তরে রইলেন মোহন ভাগবত, আর তলায় যা দাঁড়ালো সেটা হচ্ছে এই ভয়ঙ্করভাবে মানে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের কথা আমরা বারবার শুনি, তাত্ত্বিক স্তরে বামপন্থীরা কথাবার্তা বলি। তো এই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের মধ্যেই একই সঙ্গে যে এই যে ভয়ঙ্কর ফ্যাসিস্ট মন্ত্রে দীক্ষিত হলো যুবক এবং আধা যুবক বাহিনী, যারা ভারতবর্ষব্যাপী ছেয়ে যাবে, হিন্দি বলয়ব্যাপী ছেয়ে যাবে এবং হিন্দুত্বের এই মনোলিথিক ধারণাটাকেই গায়ের জোরে প্রতিষ্ঠা করবে। আরও প্রচুর লিঞ্চিং ঘটবে, শুধু মুসলমানদের নয়, গরু খেকোদের শুধুমাত্র নয়, যারা সামান্যতম প্রতিবাদ করবে তাদের সকলকে যে একেবারে মানে স্ট্রাকচারাল ভায়োলেন্স এবং নন স্ট্রাকচারাল ভায়োলেন্স, এই দুটোর মধ্যে দিয়েই কাঠামোগত হিংসা এবং কাঠামোগত হিংসার বাইরের হিংসা, কোয়ারশন এবং হেজিমনি গ্রামসিয়ান অর্থে, এই দুটোকেই ব্যবহার করে এরপরে যে এগোনো হবে, সেইখানে রাজনৈতিক স্তরে যেটা গিয়ে দাঁড়ালো বডি পলিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে ফেডারালিজমের যে মিনিমাম ধাঁচাটুকু আছে যুক্তরাষ্ট্রীয়তার। অলরেডি ভারত একটা কোয়াসি ফেডারাল স্টেট, এমনকি নেহেরুর যুগেও, ভারতীয় উদার গণতন্ত্রের যুগেও কিন্তু ভারতীয় বিবিধতার ধারণা, বৈচিত্র্যের ধারণা সংস্কৃতির স্তরে গ্রহণযোগ্য ছিল, রাজনৈতিক স্তরে নয়, সিভিলাইজেশনাল স্তরে গ্রহণযোগ্য ছিল কংগ্রেসের আইডিওলজির দিক থেকে। কিন্তু পলিটির দিক থেকে, কনস্টিটিউশনাল স্ট্রাকচারের দিক থেকে, কাঠামোর দিক থেকে, যে কারণে নেহরুরা সেই ক্যাবিনেট মিশন এর যুগ থেকে স্বাধীনতার আগেও
ফেডারালিজমের ধারণাকে রাজ্যগুলোর হাতে প্রধান ক্ষমতা, অঞ্চলের হাতে প্রধান ক্ষমতাকে কিছুতেই মানতে চাননি বা পারেননি, সেই ধারাবাহিকতাতেই যার চরম রূপ হচ্ছে আরএসএস এর হিন্দুত্ববাদের ধারণা, যা তাদের মনোলিথিক ধর্মীয় জাতীয়তাবাদের ধারণার সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। নাজিবাদ, জায়নবাদ এবং ফ্যাসিবাদের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামোর সঙ্গেও সঙ্গতিপূর্ণ, যা হবে সম্পূর্ণ কেন্দ্রীভূত, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ব্রাহ্মণ্যবাদ এবং ব্রাহ্মণ্যতান্ত্রিক পুরোহিততন্ত্র দ্বারা নির্দেশিত হবে। রাজনৈতিকভাবে সেটা মানে সেইভাবেই একেবারে কেন্দ্রের হাতে ক্ষমতা থাকবে, এবং যার আদল হবে মূলত গুপ্ত সাম্রাজ্য। কারণ আরএসএসের শাখায় কোথাও সম্রাট অশোককে, যে কারণে এরা অশোকের যে সিংহচক্র নেহেরু গ্রহণ করেছিলেন সেটাকে বদলে নতুন সংসদের মাথায় যে সিংহচক্র বসানো হয়েছে, সেখানে সিংহের মুখের যে মুখব্যাদান, তার যে হিংস্রতা, তার মধ্যে দিয়ে পরিষ্কার যে ওরা কোথাও কোনো শাখায় রঞ্জিত সিং আছেন, রানা সাং আছেন, রানা প্রতাপ আছেন, আরও অনেক হিন্দু বীরেরা আছেন, কিন্তু অশোক কোথাও নেই সংঘের যে বন্দনা গানগুলো তার মধ্যে। তাই অশোকের সাম্রাজ্যকে ওরা কোনোভাবেই ওদের প্রাচীন ভারতীয় মডেল হিসেবে গ্রহণ করেন না। ওরা গ্রহণ করেন গুপ্ত সাম্রাজ্যকে, এবং গুপ্ত সাম্রাজ্যের সূত্রেই কিন্তু দেখবেন কালকে মোহন ভাগবত নতুন যে গতকাল যে নতুন কালচক্রের ধারণা সামনে আনলেন, সেই কালচক্র আসলে বিক্রমাব্দ অর্থাৎ বিক্রমাদিত্যের কাল থেকে বিক্রমাদিত্য চন্দ্রগুপ্তের সময়কার যে কালচক্রের ধারণা, সেই ধারণার ধারাবাহিকতায় আসছে। এটা মৌর্য সাম্রাজ্যের ধারাবাহিকতায় নয়। এখন রাজনৈতিক প্রয়োজনে, এবং যেহেতু এটা আধুনিক রামায়ণের কথা হচ্ছে, আধুনিক রামরাজ্যের কথা হচ্ছে, যেখানে বিন্ধ্য পর্বত আর কোনো প্রাকৃতিক বাধা হতে পারে না, আরব সাগর বা ভারত মহাসাগর আর কোনো প্রাকৃতিক বাধা হতে পারে না, তাই দক্ষিণের চালুক্য সাম্রাজ্য, যেটা সবচেয়ে বেশি হিন্দুয়াইট সাম্রাজ্য, সবচেয়ে বড় সাম্রাজ্য, এবং দক্ষিণের দ্রাবিড় সংস্কৃতির মধ্যে সবচেয়ে বেশি যারা বেগরবাই করে, এই উত্তরের যে হিন্দুত্ববাদ বা তার যে আর্যাবর্তের যে প্রাধান্যবাদ, তার বিরুদ্ধে প্রধান সাংস্কৃতিক রাজনৈতিক লড়াইটা লড়েছে মূলত তামিলনাড়ু। কারণ তামিল শভিনিজমের বিরুদ্ধেই কিন্তু লড়াই করে আবার কেরালা, আন্ধ্রা অর্থাৎ তেলেগু, মালায়ালি এইসব অঞ্চলগুলোর বিভাজন ঘটেছে। ফলে তামিলদের সঙ্গে তাদের দ্বন্দ্বকে ব্যবহার করে উত্তর ভারত এক্ষেত্রে অনেকটা পেনিট্রেট করতে পেরেছে। কেরালায় কমিউনিস্টরা একভাবে লড়াই করেছেন, তার সমাজের কাঠামো অন্যরকম। কর্ণাটক দাক্ষিণাত্য, যেখানে মুঘল সাম্রাজ্য, শিবাজির সাম্রাজ্য এবং দক্ষিণের সাম্রাজ্যগুলোর সংঘাত মিলনের জায়গা। ফলে এখানে হিন্দি প্রধান যে ভাবধারা বা উত্তর ভারতের ভাবধারাগুলি রাজনীতি, এবং অন্যদিকে দক্ষিণের ভাবধারা এবং দক্ষিণের রাজনীতি, দুটোর মিলন সংঘাতের মধ্যে দিয়ে কর্ণাটকের রাজনীতি, সমাজ, ধর্মচেতনা ইত্যাদি নির্ধারিত হয়। তাই কর্ণাটক তুলনায় অনেক বেশি উত্তর ঘেঁষা। এই কর্ণাটককে অনেকটা দখল করে ফেলতে পেরেছে ভাবধারাগতভাবে আরএসএস, বাসবান্নাকে পেরিয়ে। বাসবান্না যিনি কিনা ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে, মানে বীর শৈবম দের ধারায়
অন্য ধরনের ব্রাহ্মণ্যবাদ বিরোধী একটা লড়াই লড়েছিলেন, যারই ধারাবাহিকতায় গৌরী লঙ্কেশ্বর লড়েছিলেন এবং খুন হয়েছিলেন। এই তারপরে যিনি আমাদের MS কালবুর্গি, এরাও তাই। অন্যদিকে গোবিন্দ পানসারে, নরেন্দ্র দাভালকার, মহারাষ্ট্রে যারা শিবাজিকে RSS এর কবল থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন তারাও খুন হয়েছেন। আর অন্যদিকে গৌরী লঙ্কেশ, MS কালবুর্গিরা যারা বাসবন্যার ধারাকে কেন্দ্র করে ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে হিন্দুত্বের ধারণা, সেটা কর্ণাটক এবং তামিল ইয়েগুলোতে পপুলারাইজ করার চেষ্টা করেন, যে তাদেরও খুন করা হয়েছে। অর্থাৎ RSS এর যে হিন্দুত্বের ধারণা, সেইটাকে যদি দক্ষিণে আরও প্রচার করতে হয়, তাহলে এগুলো চলবে। ওই ধনুষ্কোটি, রামসেতু দর্শন, মন্দির দর্শন ইত্যাদিও চলবে, আবার খুনগুলোও চলবে। বেগরবাই করলেই খুনগুলোও চলবে, EDর অ্যাটাক হবে, CBI এর অ্যাটাক হবে, ইত্যাদিগুলো চলতে থাকবে। প্রেমে এবং যুদ্ধে কোনো অস্ত্রই তো মিথ্যা অন্যায় নয়, এটা তো প্রাচীন কথা। এটার মধ্যে দিয়ে ফেডারেল ভারতের যে ধারণা এখনো কিছুমাত্র বেঁচে আছে, যা কিনা একের পর এক আইনের পরিবর্তনের মধ্যে দিয়ে একসঙ্গে নির্বাচন, তারপরে এই কি বলে ফিনান্স কমিশনের যে ট্যাক্স রেভিনিউজের যে ডিস্ট্রিবিউশন রাজ্যগুলো এবং কেন্দ্রের মধ্যে, তার পরিবর্তন এবং সংবিধানের রাজ্যে তালিকাভুক্ত যে বিষয়গুলো, সেগুলো প্রতিটি বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ এবং কেন্দ্রের সিদ্ধান্ত গ্রহণ, এটা গোটা প্রক্রিয়াটা সংবিধান ভেঙে ইন্দিরার আমলেও ঘটেছে, নেহরুর আমলেও ঘটেছে। কিন্তু মোদির আমলে যেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা তার যে আদর্শগত ভিত্তিটা তৈরি করা হয়েছে, সেইটা আজকে সম্পূর্ণ হলো যে রামলালার মন্দিরকে কেন্দ্র করে উত্তর ভারতই হচ্ছে ভারতীয়ত্বের প্রধান কেন্দ্র, ভারতীয় রাষ্ট্র চেতনা, জাতীয়তাবাদেরও প্রধান কেন্দ্র। তাই অযোধ্যা থেকে দিল্লি কত দূর? বেশি দূর নয়। কালে কালে হয়তো কোনো দিন অযোধ্যাই ভারতের রাজধানী, নতুন রাজধানী হয়ে উঠবে। অযোধ্যা লখনৌয়ে না গিয়ে অযোধ্যা দিল্লিতে সরে যাবে না। এয়ারপোর্ট তৈরি হলো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে, ভক্তিপথ, রামপথ, আরও অনেক পথ তৈরি হলো। প্রাচীন তীর্থস্থান অযোধ্যা, যেখানে বিষ্ণু, রাম, শৈব, গাণপত্য এবং সুফি ধারা, বৌদ্ধ ধারা, সে প্রাচীন তীর্থক্ষেত্র অযোধ্যা, বিভিন্ন ধর্মের তীর্থক্ষেত্র অযোধ্যা, তার যে আজকে কসমোপলিটান আরবান মেট্রোপলিস রূপে বিকাশ হলো, তা হয়তো পরবর্তীকালে ভারতের রাজধানী হিসেবে এর জন্যে হবে, প্রতিষ্ঠার জন্য হবে। তাহলে হয়তো সম্পূর্ণ হবে হিন্দু রাষ্ট্রের কল্পনা। কারণ দিল্লি যদিও মহাভারত খ্যাত, ইন্দ্রপ্রস্থের সঙ্গে যুক্ত, হস্তিনাপুরের সঙ্গে যুক্ত, কিন্তু তার সঙ্গে ইসলামী অনুষঙ্গ, শিখ অনুষঙ্গ, আফগানি অনুষঙ্গ, তৈমুর লোং থেকে নাদির শাহের অনুষঙ্গ বড্ড, এমনকি মঙ্গল ইনভেশনের অনুষঙ্গ বড্ড বেশি জড়িত। অত গভীর ইতিহাসের স্তরকে ছেটে কেটে পার করা মুশকিল। তাই হয়তো আগামী এই হ্যাট্রিকটা হয়ে গেলেই কিছুদিনের মধ্যে হয়তো আমরা দেখব অযোধ্যায় আমাদের জাতীয় রাজধানী স্থানান্তরিত হয়েছে এবং রাজর্ষি নরেন্দ্র মোদীর অভিষেক সেখানে সম্পূর্ণ হবে। এবং এর মধ্যে দিয়ে আর ফেডারালিজমের যুক্তরাষ্ট্রীয়তার ধারণাটাকে রাখতে হবে না। কারণ যুক্তরাষ্ট্রীয়তার ধারণাকে যদি এইভাবে ভেতর থেকে অন্তর্ঘাত করে খেয়ে ফেলা যায়, তাহলে সাংবিধানিক কাঠামোটাকে পরে বদলালেও চলবে।
এখন যদি এটা হয় যে উত্তর পশ্চিম ভারত শুধু নয়, দক্ষিণ এবং উত্তর পূর্ব তো অলরেডি দখলে চলেই এসছে বাংলাদেশি মাইগ্রেন্টদের এবং মুসলমানদের আক্রমণ এবং কি বলে ওই ঘুণ পোকাদের আক্রমণের ধারাবাহিকতায় চলেই এসছে হাতে। খ্রিস্টান প্রধান রাজ্যগুলোতেও আজকে বিজেপি কোনো না কোনোভাবে শাসন করছে। তাহলে বাকি রইল এই দক্ষিণের কতগুলো, আর পাঞ্জাবের মতো যাদের জাতিসত্তাগতভাবে অস্মিতা বা ঐতিহ্য মরেও মরে না, আর এই পোড়া বাঙালির কিছু অংশ যাদের মধ্যে এখনও এই চেতনার কিছুটা রয়েছে। তো তাদের ফেডারালিজম নিয়ে যে প্রতিবাদ প্রতিরোধ থাকবে সেটা রাজনৈতিক স্তরে। মতাদর্শগত স্তরে ভারতীয় রাষ্ট্র কাঠামো, তার সমাজ কাঠামো যদি একশৈলিক করে ফেলতে পারা যায় সাধারণ মানুষের মনেও, আজকের যুবক প্রজন্ম যারা আমাদের সংখ্যাগুরু, তারা যদি মনে করে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই বিভিন্ন প্রান্তের মধ্যে এবং এই বৈচিত্র্য বিবিধতা ধরে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে এটাকে মেরে ফেলতে সহজ হবে। এবং সেটার মোটামুটি বলা যায় সেমিফাইনাল কাল ঘটল। আমি আবার বলি, শয়তানকে তার প্রাপ্য দাও, গিভ দ্য ডেভিল ইজ ডিউ। আমি এদের নতমস্তকে স্যালিউট করি যে এরা তথাকথিত বামপন্থী, উদারপন্থী, সেকুলারপন্থীদের মুখে ঝামা ঘষে ম্যাথ সাইকোলজি অফ ফ্যাসিজমকে কিভাবে প্রয়োগ করতে হয়, 30-এর দশকের জার্মানিতে বা ইটালিতে আটকে না থেকে বা ফ্র্যাঙ্কোর স্পেনে আটকে না থেকে আজকের নেতানিয়াহুদের কাছ থেকে কিভাবে শিখতে হয়, সেটার প্রয়োগ ঘটিয়েছে বুলডোজার বাবা, সেটার প্রয়োগ ঘটিয়েছেন রাজর্ষি নরেন্দ্রজল। আমরা তা পারিনি, কারণ আমাদের যেখানে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমি এই পাপের ভাগীদার। কিন্তু আমার তাবৎ বামপন্থী উদারপন্থী বন্ধুদের বলি যে আপনাদের ফ্যাসিবাদ বিরোধী মিছিল যেখান থেকে যতটুকুই যাক, শ্যামবাজার থেকে ধর্মতলা, আমি এতদিন হেঁটেছি, ভবিষ্যতেও হাঁটব। কিন্তু এর বাইরেও বাংলা আছে, এর বাইরেও কলকাতা আছে, এর বাইরেও পশ্চিমবাংলা আছে, এর বাইরেও ভারতবর্ষ আছে। সেই ভারতবর্ষের মানুষের ভাষায় আমরা যদি কথা না বলতে পারি, তাহলে আরএসএস বিজেপি আমাদের আরো 5 বার 10 গোল দিয়ে যাবে। আমরা ঠিক জন্মভূমি আন্দোলন যখন শুরু হচ্ছিল, সেই সময়ই সুমিত সরকার, তনিকা সরকারদের কাছ থেকে শুনছিলাম রাম শিলার যখন পশ্চিমবাংলা দিয়ে যাচ্ছে, বাঁকুড়া পুরুলিয়া দিয়ে ঢুকছে, কলকাতাও শিলা পূজন হচ্ছে, তখন তনিকা সরকারদের কাছেই শুনেছি আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্ষিয়ান নেতা, দেশের অন্যতম প্রধান বামপন্থী নেতা জ্যোতি বসুর কাছে এসে তারা বাড়তে থাকা এই বিপদের সম্পর্কে সতর্ক করেছিলেন, বলেছিলেন এটা আমাদের পশ্চিমবাংলা যে প্রান্ত দিয়ে যাচ্ছে তাকে অবহেলা করবেন না, আদিবাসীদের মধ্যে এবং মূলবাসীদের মধ্যে দিয়ে এটা যে এগোচ্ছে তার সামাজিক রাজনীতি অভিঘাত আজ না হোক কাল ফলবে। জ্যোতিবাবু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যে ওটাকে নস্যাৎ করে দিয়েছিলেন, তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমি বামপন্থীদের কথা বলে তারপরে অন্যদের কথায় আসি। সাধারণভাবে বামপন্থীরা এটা বুঝতে পারলেন না যে
লালকৃষ্ণ আডবাণী যখন বলেছিলেন আমরা রয়েছি কোটি কোটি হিন্দুর বিশ্বাসের স্তরে, বিশ্বাসের প্রশ্নে, এটা কোনো আর্কিওলজির লড়াই নয়, পাথুরে প্রমাণ দিয়ে ওই মন্দিরের তলায়, মসজিদের তলায় মন্দির ছিল কিনা, রাম মন্দির ছিল কিনা, এটা নিয়ে আমরা লড়াই করছি না। কোটি কোটি বিশ্বাস, মানুষের বিশ্বাসের প্রশ্ন। আর সেটাকে আমরা শুধুমাত্র কোর্টের হাতে ছেড়ে দিয়েছিলাম। আর সেই কোর্ট আমাদের কি পরিণতি ঘটালো? ওই মন্দির মসজিদ ওইভাবে ভাঙাকে আধুনিক ভারতবর্ষের আইন সংবিধান ভেঙে যা হয়েছে, তাহলে এগ্রারিয়াস ভায়োলেশন অফ ল, রুল অফ ল, অপরাধিক কৃত্য, সেটা বলার পরে সেই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত টাইটেল স্যুটের মামলা, জমির মালিকানা সংক্রান্ত মামলাকে ফেইথের মামলায়, বিশ্বাসের মামলায় পরিণত করলো। কিন্তু রঞ্জন গগৈদের একা দোষ দিয়ে লাভ নেই। যে সামাজিক রাজনৈতিক বাতাবরণ এই সোয়েটা তৈরি করেছে ফ্যাসিজমের পক্ষে, তার থেকে সমাজের কোনো অংশ মুক্ত নয়। এবং গগৈ যে জায়গা থেকে আসছেন, সেখানে যে কারণে, যে বিশেষ কারণে অহমিয়া জাতীয়তাবাদ এর সঙ্গে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদের যে কাটাকুটি খেলা, ধর্মীয় জাতীয়তাবাদ বনাম ভাষিক জাতীয়তাবাদের কাটাকুটি খেলা, সেই কাটাকুটি খেলাটাকে লক্ষ্য রাখলে এটা বিশেষ তফাৎ কিছু নয়। আজকের যিনি সিজেআই, তার অনেক বড় বড় ইয়ের কথা, গুণাগুণ, মানবাধিকারের লড়াইতে, ব্যক্তিগত অধিকারের লড়াইতে তার অনেক ইয়ের কথা বলা হচ্ছে। কিন্তু আজকে এই সমারোহে যেভাবে আগের প্রধান বিচারপতিরা গিয়ে হাজির হয়েছেন অনেকেই, এবং অন্যান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা, হ্যাঁ, তারা কনস্টিটিউশনাল পোস্টে আজকে নেই, ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে তারা যেতে পারেন। কিন্তু একই সঙ্গে কনস্টিটিউশনাল প্রপার্টির একটা ব্যাপার থাকে, যে যারা জীবনে কোনো না কোনো পর্যায়ে সাংবিধানিক ভূমিকা নিয়েছেন, বিশেষ করে বিচার বিভাগের মাথায়, তাদের বা রাষ্ট্রপতি, আর্ম ফোর্সেসের প্রধান, এরকম যারা, তারা কোনো রাজনৈতিক ভূমিকা বা রাজনৈতিক সমারোহে যাবেন না। কাল যেটা ঘটেছে যে সম্পূর্ণভাবেই ধর্ম রাজনৈতিক সমারোহ, তারা গিয়েছেন। তো আমরা এই আদালতের হাতে এই লড়াইটাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ আদালত যে একটা পজিটিভ সোশ্যাল ভিউজ নেবে, সেই জনমত আমরা তৈরি করতে পারিনি। অথচ আমাদের সামনে আমাদেরই অনেক বন্ধু, তারা কিন্তু এই কথাটা বলছিলেন। আমার মনে আছে সুমিত সরকার এবং তনিকা সরকাররা এবং আরও অনেকে, তার মধ্যে রুস্তম বারুচা, উনি ওরিয়েন্ট লংম্যানের তখনকার একটা বইয়ের সিরিজ বেরোচ্ছিল এই রাম জন্মভূমি আন্দোলনকে কেন্দ্র করে, নানা প্রশ্নকে ঘিরে। রুস্তম বারুচা তার বইটাতে লিখেছিল অন দ্য কোয়েশ্চেন অফ ফেথ। বিশ্বাসটাকে, কোটি কোটি মানুষের বিশ্বাস, সেই ইসলামে হোক, খ্রিস্টানিটিতে হোক, হিন্দু ধর্মে হোক, অন্য ধর্ম, এই বিশ্বাসকে নিয়ে যখন ফ্যাসিস্ট বা ধর্মীয় জাতীয়তাবাদীরা কাজ করে, গণ আন্দোলনের রূপ দেয়, তখন আমরা পাল্টা কিভাবে সেটা অভিঘাতটাকে সইব বা সেটার পাল্টা কি স্ট্র্যাটেজি নেব, সেইখানে উনি বারবার বলছিলেন যে এই যে মানুষের কবির মনোভূমিতে পৌঁছো, ইতিহাসের পাথুরে স্তরে, যুক্তি স্তরে, আর্কিওলজিক্যাল স্তরে একটা লড়াই আছে, সেটা আপার মিডল ক্লাস শিক্ষিত মধ্যবিত্তের বিশেষ স্তরে, আদালতে সেটা লড়তে হবে। কিন্তু গণমানুষের স্তরে, বিশ্বাসের স্তরে লড়াইটাকে ওরা নামিয়ে এনেছে, তাই সেটাকে বিশ্বাস দিয়েই প্রতিহত করতে হবে। সেইখানে আমরা আমাদের যে কালচারাল রিসোর্সেস দীর্ঘকালের, এবং যেটা স্বাধীনতা সংগ্রামে ব্যাপকভাবে ধারণও করা হয়েছে, সেই ধারাটাকে আমরা তুলে ধরলাম না।
আমরা সমন্বয় সংস্কৃতির যে ধারা, সেই ভক্তি আন্দোলনের যুগ থেকে স্বাধীনতা আন্দোলনের যুগে বারংবার ঘুরে ঘুরে এসছে হিন্দু মুসলমান, আমরা লব্জে বলি হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের যে সমন্বয় সংস্কৃতির কথা। ওই রণভীষণ রাম যে পরের উপাসনাস্থল ভেঙে নিজের জন্মভূমি উদ্ধারের কথা বলে, তার বদলে নানা রঙের রাম আমাদের সংস্কৃতিতে, আমাদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, কসবায় কসবায়, মহল্লায় মহল্লায় যে ছড়িয়ে আছে, এমনকি অযোধ্যাতেই ছড়িয়ে আছে, যা অযোধ্যার মুসলমানরা আজ বারবার বলছেন। তাদের মুখে মাইক গুঁজে দিয়ে হিন্দুত্ববাদী মোদি মিডিয়া, গদি মিডিয়ার সাংবাদিকরা এমন কিছু বলিয়ে নিতে চাইছে যাতে একটা দাঙ্গা বেঁধে দেয়। তারা সেটা করতে চাইছেন না। তারা বলছেন রামলালা তো हमरे दिल में भी है, वो गए कहाँ, वो तो थे यहाँ, रामलला विराजमान थे तो यहाँ ही। आप ही लोग तो कह रहे थे कि रामलला हम आएंगे, तुम मंदिर यही बनाएंगे, तुमको यहाँ लाएंगे। तो आपने कहा रामलीला अयोध्या के बाहर गए, उनको निर्वासित किया गया, वनवास में भेजा गया, उनको हम वापस लाएंगे। तो रामलला गए कहाँ? वो तो कहीं गए नहीं। তো এই কথাটা যেটা সৈয়দ নাকভি আমাদের রামলা মন্দির ডেমোলিশনের পরে পরেই শুনিয়েছিলেন, যে অবধি সংস্কৃতিতে রাম সংস্কৃতি, কৃষ্ণ সংস্কৃতির যে বিশাল প্রভাব স্থানীয় ইয়েদের প্রভাবে, অবধি শিয়া নবাবদের প্রভাবে, এবং সেই সূত্রে গোটা অযোধ্যাতে আমরা কজন জানি যে সেখানে এই আন্দোলন শুরু বহু আগে থেকে। ওখানে ইসলামের যে দুই প্রফেট নবী, নবী শীষ এবং নবী নুয়া, বলা হয় যে ওখানেই তাদের শেষ সজ্জা। হাদিস অনুসারে অনেক মুসলমান বিশ্বাস করেন বাবা আদমের জন্ম ভারতে। হাদিস মানে প্রফেট মোহাম্মদের সেইংস, অনেক হাদিসে এটা বলা হয়, এবং সেটাকে কেন্দ্র করে এই এতে অযোধ্যায়, পুরনো অযোধ্যা, এগুলো ভেঙে দেওয়া হয়েছে এই সময়টাতে। যেমন কাশীতে ভেঙে দেওয়া হয়েছে গঙ্গা যমুনা তেহজিবের অনেক উদাহরণ, মন্দির, মাজার ইত্যাদিগুলোকে। সেটা হচ্ছে বড়ি বুয়াকে মকবরা। ওইখানে হিন্দু মুসলমান সবাই মাথা ঠেকায়, অযোধ্যায় ঠেকাতো। তো এই যে মিশ্র সংস্কৃতির অযোধ্যা, তাকে আমরা তুলে ধরিনি। এমনকি এটাও আমরা তুলে ধরিনি যেটা আজকে মোহন ভাগবত বলছেন, যে সিপাহী বিদ্রোহের সময় হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করেছিল, কিন্তু উনি তুলে ধরছেন বাহাদুর শাহ গরু হত্যা বন্ধ করে দিয়ে হিন্দু মুসলমান ঐক্যের, হ্যাঁ করেছিলেন এটা। কিন্তু অযোধ্যায়, ফৈজাবাদে, দুই শহরে, জমজ শহরে যে যুদ্ধটা করেছিলেন এখানকার হিন্দু মুসলমান মিলে, যারা শহীদ হয়েছিলেন, আমরা তাদের স্মরণে এই বিবাদিত স্থল বা বিবাদিত ধাঁচাটাকে সরিয়ে আনার পক্ষে, বা সেখানে তাদের নামে হসপিটাল, লাইব্রেরি, এসব নানা প্রসঙ্গ এসেছিল, বা ওই শহীদদের স্মরণে আমরা আনতে পারতাম। আমরা ভগৎ সিং থেকে আশফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল, এদের সকলের স্মৃতিতে আমরা অযোধ্যার ওই জায়গাটিকে ব্যবহারের কথা বলতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম। আমরা বলেও ছিলাম, কিন্তু সেটা প্রান্তিক স্তরে। আমরা কি কখনো এটাকে মাস মুভমেন্টের স্তরে গড়ে তোলার চেষ্টা করেছিলাম? অল্টারনেটিভের ধারণায়, সমন্বয় ধারণার কথা চেষ্টা করেছিলাম? করিনি বলেই ওই দেবব্রত বিশ্বাসের ওই কথাটা আমার আজ বারবার মনে পড়ে যায়, যে আমি আর গণসঙ্গীত কেন গাই না, আমি কেন আজ রবীন্দ্রসঙ্গীতই গাই। আমাকে অনেকে বলে রবীন্দ্রনাথের মধ্যে কি গণ আছে? তা আমি বলি রবীন্দ্রনাথের মধ্যে গণ যা আছে তোমাদের গণে তাই নাই।
তোমরা তো শুধু মিছিল মিটিংয়ের আগে লোক জড়ো করার জন্য, খ্যাপানোর জন্যে গণসঙ্গীতকে ব্যবহার করো। না বোঝো তার সঙ্গীতের মর্যাদা, না বোঝো তার ধারাবাহিকতা, তার ইতিহাস। সেই জন্যই গণের কাছে তোমার সঙ্গীত পৌঁছয় না। যদি পৌঁছানোর চেষ্টা করতাম তাহলে আমাদের পূর্বজরা চেষ্টা করেছিলেন। এসে ডাঙ্গে থেকে গঙ্গাধর অধিকারী বা পিসি যোশী, বহু নিন্দিত পিসি যোশীর সময় এইসব চেষ্টাগুলো হতো, যে কিভাবে প্রাচীন ভারতীয়, আমি 2017-তে বিজ্ঞান ও বিজ্ঞান কবিতে লেখা লিখেছিলাম যে প্রাচীন ভারতের উত্তরাধিকার কি ওই আরএসএস এর হাতেই তুলে দেবেন বামপন্থীরা? সেটাই করা হয়েছে। আয়ুর্বেদের সমালোচনা করতে গিয়ে মোদি এবং এই মোদি ভক্তরা যে আয়ুর্বেদের সম্পর্কে অপবিজ্ঞান চর্চার যে কথাগুলো বলে, গণেশের মুন্ডু লাগানো প্রাচীন ভারতীয় শল্যবিদ্যার প্রকাশ, শল্য চিকিৎসার পরাকাষ্ঠা ইত্যাদি নিয়ে আমরা খিল্লি ওড়াতে গিয়ে প্রাচীন আয়ুর্বেদ সম্পর্কে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় যে লেখাগুলো লিখে গিয়েছিলেন, প্রাচীন ভারতীয় বিজ্ঞান চর্চা, উদ্দালক আরণির ভূমিকা অ্যাজ ওয়ান অফ দ্য মেজর পায়োনিয়ার ফিজিসিস্ট অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড, পিথাগোরাসদের পাশাপাশি, সেগুলো আমরা পড়ে দেখিনি। অর্থাৎ আমাদের হাতে যে অস্ত্রগুলো ছিল সেগুলো আমরা হেলায় হারিয়েছি, আর সেইটার সুযোগ নিয়েছে আরএসএস। আমরা যে লব্জে কথা বলি, যে বিষয়ে কথা বলি, তা শুরুই হচ্ছে এখান থেকে। হিন্দুইজম ইজ আ পলিটিক্যাল কনস্ট্রাক্ট। ইয়াঙ্গার ছেলেমেয়েরা প্রেসিডেন্সি যাদবপুরে এই শিখে বড় হলো, অথচ গৌতম ভদ্র বারবার বলছেন রামায়ণ পড়নি, মহাভারত পড়নি, আরএসএস এর বিরুদ্ধে লড়বে। কুণাল চট্টোপাধ্যায়ের মতো আমাদের সমসাময়িক ইতিহাসবিদরা স্বীকার করছেন বাংলায় যে আমরা প্রাচীন ভারত নিয়ে চর্চাটা আরএসএস এর হাতে ছেড়ে দিয়েছি। তো সেই পাপের ফল তো ভুগতে হবে। একটা রমিলা থাপার, একটা হরবংশ মুখিয়া, একটা ভান্ডারকর, একটা ইরফান ভাবি দেখিয়ে কতকাল চলবে? কেন আমরা প্রাচীন ভারতের দুধকে দুধ, পানিকা পানি করার জন্যে এই সময়টাতে আরএসএস এর পাল্টা যে একটা সময় আমাদের পূর্বজরা অনেকেই করেছেন, জিএন ঝা থেকে শুরু করে রাজেন্দ্রলাল মিত্র, এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত এবং তার বাইরের বিদ্যাসাগর মশাই, রবীন্দ্রনাথ, ফুলে, রানা ডে, ভান্ডারকর, এমনকি লোকমান্য তিলক, এমনকি গান্ধী, নেহরু, আম্বেদকর, পেরিয়ার, এদের আমরা কতটা ব্যবহার করতে পেরেছি? কতটা আমরা এই যে আমাদের মানে পপুলার স্তরের যে সাংস্কৃতিক রিসোর্সগুলোকে ব্যবহার করে অল্টারনেটিভ ন্যারেটিভ হাজির করতে পেরেছি। এবং পারিনি বলেই, এই রানা রঙের রামকে হাজির করতে পারিনি বলেই কবির থেকে ইকবাল, এমনকি মুসলমানদের আত্মচিন্তনের প্রশ্নটা আমি এখানে জুড়তে চাই। আজকে জাভেদ আনন্দ, তিস্তা শীতলবাদের হাজব্যান্ড এবং আমাদের বহু পুরনো সহকর্মী, তিনি একটা লিখেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসে যে ৯-এর দশকের গোড়াতেই আমি যখন বলেছিলাম যে আরএসএস এইটাকে ন্যাশনাল ইস্যু করে হিন্দুত্ববাদকে ন্যাশনাল একটা ন্যারেটিভে পরিণত করার আগেই আপনারা মুসলিম সমাজের মানুষেরা এগিয়ে আসুন এবং নিজেরা দাঁড়িয়ে ওখানে রাম মন্দির, রহিমের মসজিদ পাশাপাশি গড়ার কথা ভাবুন, বলুন, বা আরও অনেক কিছু যা দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে এই দেওয়াল তৈরি করার প্রক্রিয়াটাকে কমাতে পারে। এই যে 500 বছরের গল্প শোনাচ্ছে হচ্ছে ঝুট কা পুলিন্দা। 500 বছর ধরে তো কোনো লড়াই ছিল না।
বাবর আদৌ কখনো অযোধ্যায় পা রেখেছিলেন এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। মীর বাকি, মীর তাকি যে নামেই আমরা সেই সেনাপতির কথা বলি, বাবরের সেনাপতি যার নামে মন্দির করা হয়েছিল, তিনি বাবরের নির্দেশেই করেছিলেন ওই তথাকথিত ইনস্ক্রিপশনটি ছাড়া। তারও ঐতিহাসিকতা সম্পর্কে অজস্র প্রমাণ আছে, কিন্তু সেই ইতিহাসের পাথুরে প্রমাণের বাইরে যে সোশ্যাল জায়গা থেকে মুসলিম তরফেও কাঠমোল্লাদের বাইরে সমন্বয় সংস্কৃতির পক্ষে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা যে ভাবনা চিন্তার মানুষেরা ছিলেন, তারা ছিলেন, আছেন আজও। কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজনীতির পাঠশালায় রাজনীতির পাঠ্যক্রম, উন্মাদের পাঠ্যক্রম তারা নির্ধারণ করেন না। কালচক্র যাদের পায়ে ঘোরে তারা হচ্ছে এই ফ্যাসিবাদীরা এবং তাদের পাল্টা শক্তিগুলি। রওশন দিমাগ লোকজন বলে যাদেরকে বলা হয়, যাদের হৃদয়ে এবং মগজে প্রেম এবং চেতনার আলো জ্বলে, মিনার্ভার আউলকে যারা অন্ধকারে দেখতে পায়, হেগেলের কথা অনুসারে অন্ধকারেই ওড়ে মিনার্ভার পেঁচা, সেই অন্ধকারের মধ্যেই মিনার্ভার পেঁচাকে যারা যারা দেখতে পেয়েছিলেন তাদের মধ্যে একদল বলছেন মোদিতন্ত্র, তখন মোদি কোথায়, আরএসএস বা বিজেপি বা ভিএইচপি যে রাম মিথকে ব্যবহার করছে তার পাল্টা মিথকে ব্যবহার করো। যারা বলছেন ইতিহাস পাথুরে প্রমাণের বদলে ফেইথের লেভেলে নেমে এসে লড়াইটা করো, মিথকে ব্যবহার করো, মাস সাইকোলজিকে ব্যবহার করো, রিলিজিয়াস পরম্পরাগুলোর যে অন্তর্ঘাত আছে, প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর মধ্যে যে অন্য স্বরগুলো আছে, বহু স্বরগুলো আছে, ধর্মের মধ্যে নিম্ন বর্ণের এবং নিম্নবর্গের যে ডেমোক্রেটিক সাবোটাজের ধারাবাহিক লড়াই আছে সমস্ত ধর্মে, সে তাকে ব্যবহার করো। রোজা লুক্সেমবুর্গ যার কথা বারবার বলতেন, লিবারেশন থিওলজির লোকেরা বারবার যেটা বলেছেন, এসব কথা বলতে হচ্ছে আমাদের বামপন্থী বন্ধুদের জন্য। তারা এগুলো খুলেও দেখেননি, এমনকি মার্কসের অরিজিনাল লেখা অন ফায়ারওয়ার্ক এবং তৎসংক্রান্ত লেখাগুলো, যেগুলো ইপি টমসনের লেখাগুলো তো পরে দেখা যায়, আপ্তবাক্যের বাইরে আমরা ধর্ম সংক্রান্ত ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সমাজ সম্পর্কে বুঝতেই শিখিনি। সেই পাপেই, যেটা বীরেন্দা আমাদের কবি বীরেন চট্টোপাধ্যায় বলতেন, মানুষ রে তুই রাত জেগে পড়, জন্মভূমির বর্ণ পরিচয়। রাত জেগে মানুষ আমরা জন্মভূমির বর্ণ পরিচয় শিখিনি বলেই আজ আমরা বনবাসে চলে গেছি, আমাদের পরিবারে, পরিবারের বাইরে, সমাজে, সর্বত্র। এর বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে কেচে গন্ডুস করতে হবে। সেইখানে আমাদের দিদিমণির কথায় আসা যাক। দিদিমণি নিজে বলছেন যে সীতার কথা তোলা হচ্ছে না, খুবই সঠিকভাবে তুলেছেন, কিন্তু ইতিমধ্যে মোদি বোধহয় তার মনের কথাটা শুনে ফেলেছেন, বা তার যারা স্পিচ রাইটার তারা ধরিয়ে দিয়েছে। তিনি তাই জয় শ্রীরামের বদলে সিয়াবার রামচন্দ্র কি জয়, প্রাচীন যে পুরনো যে অভিবাদন হিন্দি ইয়েতে, সেটা করে দিয়েছে। তো সেই তালা কেচে গেল। দ্বিতীয়ত হচ্ছে, আপনি রাহুল গান্ধী কোথায় কোন মন্দিরে গিয়েছে আসামে, তাকে ব্যাকা কথা শোনাচ্ছেন। তো না, সেই কথাতেই আছে যারে দেখতে নারী তার চরণ বাঁকা। আপনিও তো গেলেন কালী মন্দিরে, তো আপনি কালী মন্দিরে যেতে পারেন, কালী কলকাতাওয়ালি আপনি স্বয়ং, তারপরে আপনি সুপিরিয়র কালীর কাছে গেলেন। আর রাহুল গান্ধী মন্দিরে গেলে কি অপরাধ করেছেন? আর রাহুল গান্ধী ওই কি বলে উপবিধারী ব্রাহ্মণ সেজে, শিবের উপাসক সেজে, সে কি কোনো অল্টারনেটিভ জায়গায় তৈরি করতে পারছে? সে বাবার আমল থেকে, যেই বাবা শাহবানু মামলায় কাঠমোল্লাদের তোল্লা দিতে গিয়ে তারপরে হালে পানি না পেয়ে শেষ পর্যন্ত ওই
হিন্দু কট্টরবাদীদের তোল্লা দিতে মন্দিরের দরজা খুলে দিয়ে মসজিদের দরজা খুলে দিয়েছিলেন। অযোধ্যা থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রামরাজ্য আনবেন বলে। তো পাপ তো সব কোনো বাপকেই ছাড়ে না, পাপ ছাড়ে না বাপকে। তো রাহুলের বাপের পাপ রাহুলকে খাচ্ছে, আপনাদেরও পাপ আছে, সেটা ভুলে যাবেন কেন? আজকে আপনি RSS এর বিরুদ্ধে বিরাট লড়াই করছেন, সম্প্রীতি সভা করছেন, কিন্তু আমি তো যখন সক্রিয় সাংবাদিকতা করতাম দিদি, বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত আপনার পাশে পাশে থাকতাম। আপনার অনেক মিটিং মিছিল কভার করতে গিয়ে পুলিশের লাঠি খেয়েছি। তখন তো আপনাকে RSS দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিল, আপনি CPM এর বিরুদ্ধে লড়াই করছিলেন। আপনি তো বিজেপিকে বা RSS কে পশ্চিমবাংলায় জায়গা করে দিয়েছিলেন। বলবেন সেটা অটল বিহারী বাজপেয়ীর সময়কার RSS, কিন্তু সেই RSS কি দাঙ্গা বাঁধাতো না? হ্যাঁ, অটলজি নিঃসন্দেহে মোদির থেকে আলাদা। মোদি মেগালোমেনিয়াক। মোদি ক্ষমতার যে স্তরে পৌঁছেছেন এবং সেইখানে যে ব্যক্তি একনায়কতন্ত্রের ব্যবস্থা করছেন, সেটা আমরা তার যুগে দেখিনি। কিন্তু তার মানে এই নয় যে তার যুগে RSS আলাদা কিছু ছিল। হ্যাঁ, নিশ্চয়ই আজকে RSS যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, সেই একাধিপত্য সেই সময় আর বাজপেয়ীর সময় ছিল না। কিন্তু পশ্চিমবাংলায় সেই সময় দাঙ্গা শুরু হয়েছিল। যে যুগে আপনি প্রথম আনেন RSSকে এখানে, সেই কৃষ্ণনগর নদিয়ার বেল্টে আমাদের জলু মুখোপাধ্যায়ের কেন্দ্রে এবং আশেপাশে এবং উত্তর বাংলায় তপন শিকদারকে কেন্দ্র করে ইংলিশ বাজার মালদার বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ মিশ্র বসতি এলাকায় RSS এর প্রচার, এবং মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে, দক্ষিণ বাংলার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে কাঠমোল্লাদের পাশাপাশি এই RSS এর প্রচারের জায়গা বসিরহাটের মতো এলাকায় এর সূত্রপাত আপনি করেছেন। এটা বললে ইতিহাসের অপলাপ হবে। সূত্রপাত RSS বহুকাল আগে করেছে, কিন্তু তাকে রাজনৈতিক ভূমি, সামাজিক মান্যতা দিয়েছেন আপনি। তাই আপনার পাপেরও আমি ভাগিদার। আর আজ যা ঘটছে সেটা আপনারও পাপে। CPM ক্যাডারতন্ত্র দিয়ে ডান্ডা এবং ঝান্ডাকে মিলিয়ে ভিন্ন মতকে শেষ করে দিয়েছে। দলই শেষ কথা বলেছে। দলদাস না হলে এখানে বিবেকের দায় বয়ে কেউ বাঁচতে পারেনি, পারবে না। আপনিও তো তাই করছেন। আপনি যে পরিবর্তনের নাম করে আমাদের সুশীল সমাজকে আপনার পেছনে দাঁড় করালেন, সেই সুশীল সমাজের কতজন আজ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বিরুদ্ধে প্রশ্ন করার অধিকারও সাংবাদিক হিসেবে, বা আপনার বিরুদ্ধে মন্তব্য করার অধিকার বিশ্লেষক হিসেবে আমাদের আছে কিনা? RSS এর বিরুদ্ধে নেই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নেই, যোগী আদিত্যনাথের বিরুদ্ধে নেই। তাদের বিরুদ্ধে UPA লাগু হবে। CBI ছোটে, ED ছোটে। নকশাল বলে, আরবান নকশাল বলে এখন যে নতুন IPC CRPC ধারার পরিবর্তন হলো, এখন তো যে কোনো কাউকে সন্ত্রাসবাদের সমর্থক বলে জেলে ঢুকিয়ে দেওয়া সহজ হয়ে গেছে। আপনারাও কি তাই করছেন না? আপনিও কি ভিন্ন মতে সামান্য অধিকার দিচ্ছেন? রাজনৈতিক স্তরে আপনি চাইছেন বহুত্ববাদ, সারা ভারতবর্ষ জুড়ে ফেডারালিজম চলবে, একটাই দল রাজত্ব করবে না, অথচ পশ্চিমবাংলায় আপনি একা রাজত্ব করবেন। এর পিছনে কোন নীতি, কোন নৈতিকতা? একদিন অনিল বিশ্বাস তো এই কথাই বলতেন যে আমরা কি বিরোধীদের
জুগিয়ে দেবো, প্রার্থী জুগিয়ে দেবো পঞ্চায়েতে। আজ আপনার লোকেরা সে কথা বলে, তাহলে আপনার সঙ্গে তো তফাৎটা কোথায়? ফলে এই যে ফেডারালিজমের বিরুদ্ধে নিয়ে যারা এতকাল লড়াই করেছেন, তারা রাজ্যের হাতে ক্ষমতার দাবিতে লড়াইটাকে কখনোই স্থানীয় মানুষের এবং সেই জাতিসত্তার লড়াইতে পরিণত করতে পারেননি। প্রত্যেকটা বিরোধী দল যখন সে ক্ষমতায় এসছে, তখনই সে লঙ্কায় যে গেছে, সে হচ্ছে রাবণ। কেন্দ্রের যে শাসক দল, তার বিরুদ্ধে তার যে গণতন্ত্রের লড়াই, ফিসকাল ডেমোক্রেসি এবং পলিটিক্যাল ডেমোক্রেসি, লিগাল ডেমোক্রেসির লড়াই, সেটা কার্যত শেষ হয়ে গেছে রাজ্যের শাসক দলের অধিকারের প্রশ্নে। তার নিচে যে মানুষ জেলা থেকে গ্রামে বেঁচে থাকে, আমরা যারা সাধারণ নাগরিক 5 বছরে একবার ভোট দেওয়ার অধিকার পাই, তাও যদি কেড়ে নেওয়া হয় নানা রকম ফন্দি ফিকির জালসাজি করে, তাদের কোনো জায়গা নেই। আপনি আমাদের কোনো জায়গা দিয়েছেন? আপনার এই যে লুম্পেন তন্ত্র, সিপিএমের যে ক্যাডার তন্ত্র ছিল মধ্যবিত্ত নির্ভর, আর আপনার এই যে ক্লাব নির্ভর যে লুম্পেন তন্ত্র, মাস্তানতন্ত্র, বেকার যুবকদের দিয়ে আপনি গোটা পশ্চিমবাংলাকে একটা ডিজে তন্ত্রে পরিণত করে দিয়েছেন। সেখানে কোনো আদর্শের লড়াই আছে? দিবারাত্র মাইক বাজিয়ে যে খেলা হবে, আর নানা রকম খেলা, মেলা, ভেলা ইত্যাদি চলছে, তার মধ্যে কোনো আদর্শের প্রচার আছে যুবকদের মধ্যে? এই যে নেতাজির জন্মদিন পালন করলে নেতাজি কি বলতেন, কি ভাবতেন, আইএনের কি লড়াই ছিল, গান্ধীর কি লড়াই ছিল, রবীন্দ্রনাথের কি লড়াই ছিল, এগুলো নিয়ে বলান। আপনার সঙ্গে তো অনেক বুদ্ধিজীবী আছেন, আপনাদের মন্ত্রিসভাতেও তো অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষিত মানুষ তো আপনাদের সঙ্গে আছেন। কই তাদের তো আপনি সামনে রাখেন না, দেখি না তো। আপনি মঞ্চে যাদের তোলেন তারা তো এই ধরনের মানুষেরা নন। তাই সিপিএম যদি আজকে ফ্যাসিবাদ বিরোধী মিছিলে না আসে, তাহলে সিপিএম সে আগের জায়গাতেই আছে। সিপিএম এখনো মনে করে যে মরা হাতি লাখ টাকা। তাই সিপিএমের যে দম্ভ, তার ক্ষমতার চূড়ায় থাকাকালীন আমরা দেখেছি, সেই দম্ভ আজও থেকে যাবে যে সবাইকে নিয়ে মিলতে পারবে না, চাইবে না, যেখানে যেখানে সে ক্ষমতায় আছে। এবং ক্ষমতা সামান্য ফিরলেই আবার সেই মরুষি পাট্টার রাজনীতি করবে। আর যেই রাজনীতি মানুষকে সিনিক্যাল করে দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী বা ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদী যে ধারাবাহিকতায় আমার কেন্দ্রীয় সরকারের জবরদস্তি, কেন্দ্রীয় শাসক দলের জবরদস্তি, সর্বস্তরে গণতন্ত্রের অপনোদন বা অপন্নভাব আমরা দেখেছি, তার প্রতিবাদ করতে গিয়ে মানুষ 77 থেকে, আমরা তখন যুবক ছিলাম, আমরা তখন গণতন্ত্রের লড়াইতে সামিল হয়েছি। কিন্তু প্রতিবার আমরা কি দেখেছি? প্রতিবারই দেখেছি যে শিব গর্তে বাদর বেরোচ্ছে। এই 2011 পর্যন্ত আমরা পশ্চিমবাংলায় শিব গর্তে বাদর দেখলাম। তাই আজকে যদি লড়াইটা লড়তে হয়, তবু আমি সিনিক্যাল নই, তবু আমি আশা রাখতে চাই, আমার মতো মানুষরা আশা রাখতে চায়, কারণ আমাদের আর কোনো উপায় নেই। আমরা জানি হয় দিদির মাস্তানরা আমাদের মেরে ফেলবে, সামান্য পাড়াতুতো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গেলে, অথবা মোদির মাস্তানরা মারবে। দুর্ভাগ্য এটাই, গতকাল যারা লাল আবির মেখেছিল, আজ তারা সবুজ আবির মাখছে, আগামীকাল তারা গেরুয়া আবির মাখবে বা অলরেডি মেখেছে। আমরা মার খাচ্ছিলাম, খাবো, কারণ আমরা নেতা নই, ছাতা নই, কিচ্ছু নই। আমরা সাধারণ মানুষ, ভীতু থিতু মানুষ, কিন্তু তবু আমাদের বিবেক এখনো কিছু বেঁচে আছে। তাই এই ভয়ঙ্কর যে শক্তি ভারতীয় সভ্যতার প্রাণ রসকে শুষে ফেলতে চাইছে, যার বিরুদ্ধে গান্ধীর লড়াই ছিল, সুভাষের লড়াই ছিল, রবীন্দ্রনাথের লড়াই ছিল, এমনকি কিছুদিন পর্যন্ত বিবেকানন্দের লড়াই ছিল, অরবিন্দের লড়াই ছিল,
আমি ভগৎ সিং, ফুলে, রানাডে, পেরিয়ার, আম্বেদকারদের কথা বলছি না, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী ধারা আন্দোলনের কথা বলছি না। কিন্তু কেঠো মার্ক্সবাদ থেকে অর্থনীতি সর্বস্ব, মূল এজেন্ডা থেকে ভুল এজেন্ডা থেকে মূল এজেন্ডা, ফিরুন 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 মূল এজেন্ডায়। কিন্তু শুধুমাত্র বেকারি, রোজগারি ইত্যাদি অর্থনৈতিক ইস্যুতে আটকে থাকলে চলবে না। সংস্কৃতির লড়াইটাও রাজনীতির লড়াই, এটা মাথায় রেখে এগোন। সেই মতো প্রচারে নামুন সারা দেশ জুড়ে, বাংলা জুড়ে। কবি শঙ্খ ঘোষ যদি আজ বেঁচে থাকতেন, তিনি আমাদের পথ দেখাতেন যে গণপরিসর গড়ে তুলুন, দলভুক্ত কপিত্থ না হয়ে, দলের বাইরে নন পার্টিজান গণপরিসর গড়ে তুলুন, যেখানে আমরা দলের বাইরের মানুষেরা, এমনকি দলভুক্ত উদার মানুষেরা যুক্ত হতে পারবেন। নির্বাচন কেন্দ্রিক গণপরিসর নয়, এটা স্বাধীন একটা গণপরিসর। যেমন আজ ইসরায়েলে এত কিছুর মধ্যেও তেল আবিব থেকে নানা শহরের পথে পথে নেতানিয়াহুর বিরুদ্ধে মিছিল নামতে পেরেছে। আমাদের কলকাতায় কাল ফ্যাসিবাদ বিরোধী মিছিল হয়েছে, সম্প্রীতির মিছিল হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু কল্পনা করুন জার্মানিতে আজকে এফডির বিরুদ্ধে, যারা নাজিবাদের প্রত্যক্ষ সমর্থক, 100টা শহরে 174টার ওপরে গণসংগঠন মিলে মিছিল করেছে, এবং 100টা শহরে সাইমেলটেনিয়াসলি। আমরা পারি না? আমাদের এই শক্তিটুকু নেই? যে যার দোকান খুলে বসে ছোট ছোট প্রতিবাদ মিছিল, প্রতিবাদের জায়গা রেখে পারি না? অবহেলিত, নিন্দিত পিসি যোশীর ধারণা থেকে অন্তত এটুকু চেষ্টা করি না যে মেলাতে, যদি সত্যি এটাকে এত বড় বিপদ মনে করি, তাহলে 24-এর নির্বাচনের আগে অন্তত একসঙ্গে আসি, আর অন্তত পশ্চিমবাংলায় একটা গণপরিসর গড়ে তুলি। আবার ওই মমতার ওই কী বলে 2011 লড়াইয়ের মতো আবার ওই ফাঁদে যাতে না পড়ি, আবার একটা ওই পরিবর্তনের ফাঁদে পড়ে আমরা একটা দলভুক্ত কপিত্থের ভূমিকা না নিয়ে আমরা একটা নিজস্ব জায়গা গড়ে তুলি, যেখানে আমাদের মতো মানুষরা কথা বলতে পারবে, আমাদের সন্তানদের কাছে যেতে পারবে, হিন্দিভাষী শ্রমিকদের কাছে যেতে পারবে। আমাদের একটা লিফলেট লেখার লোক নেই এখন হিন্দিতে। আগে আমাদের মধ্যে তো হিন্দিতে বক্তব্য রাখার জন্য 10টা লোক পাড়ায় পাড়ায় জুটে যেত। আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি সব ধরনের বামপন্থীরা, উদারপন্থীরা, যে গঙ্গার দুধারে শ্রমিক বস্তিগুলোতে গিয়ে কথা বলার মতো লোক আজকে আমাদের মধ্যে আছে আর নতুন প্রজন্মে? তাহলে তাদের কাছেও কিভাবে পৌঁছবো? কারণ তাদের কাছে পৌঁছতে না পারলে পশ্চিমবাংলার জনসংখ্যার বিরাট অংশের কাছে পৌঁছতে পারবো না, আর ভারতবর্ষের এটা কোনো জনসংখ্যা। তাই আমি ওই হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে, আরএসএসের হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে, মোদীতন্ত্রের বিরোধিতা করতে গিয়ে কোনোভাবেই বাংলা পক্ষীয় কোনো অবস্থান নিচ্ছি না। আমি পরিষ্কারভাবেই মনে করি ভারতের শ্রমজীবী মানুষ, তার মধ্যে হিন্দিভাষী এবং অন্যান্য ভাষীর মানুষেরা আছেন, তাদের ঐক্যটা গড়ে তুলতে হবে। নিম্নবর্ণীয়, নিম্নবর্গীয় মানুষের ঐক্য চাই। তার অস্ত্র হিসাবে যারা ভক্তিকে ব্যবহার করতে চান করুন, যারা শক্তিকে ব্যবহার করতে চান করুন, যারা মুক্তির ভাবনাকে ব্যবহার করতে চান করুন, যারা যুক্তিকে ব্যবহার করতে চান করুন। অন্ধের হস্তি দর্শন না করে যে যেদিক থেকে পারুন একসঙ্গে লড়াইয়ে নামুন। দোহাই, আপনারা একসঙ্গে লড়াইয়ের রাস্তায় আসুন। আমাদের মতো মানুষদের একটা জায়গা দিন যেখানে আমরা তিলে তিলে মৃত্যুর হাত থেকে বাঁচব। অনেক অনেক ধন্যবাদ। বড় দীর্ঘ বললাম, বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, আমি অধ্যাপক নই আর রেগুলার বিশ্লেষকও নই, ফলে মনের আবেগ মিশিয়ে অনেক বেশি কিছু বলে ফেললাম।
কথা দিচ্ছি এরপরে আরও ছোট ছোট করে বলার চেষ্টা করব, যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। শুভরাত্রি, সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ আমরা মনভাসীকে, যারা আমাকে এই ফেসবুক লাইভ করার সুযোগ করে দিয়েছেন। এবং যে শ্রোতা বন্ধুরা শুনলেন, তাদের খুব বেশি প্রশ্ন আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। পরে যদি কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুক পেজে করবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, নমস্কার।